ওকে। সো আমরা তাহলে ফর্মালি আমাদের প্রোগ্রামটা শুরু করি। সো আসসালামু আলাইকুম। আজকে প্রোগ্রামে উপস্থিত আমাদের ডিপার্টমেন্টের চেয়ারপারসন, আজকে প্রোগ্রামের চিফ গেস্ট ডক্টর মোহাম্মদ হাসান মারুফ। আহ, একই সাথে আমাদের তিনজন কিনোট স্পিকার আছেন, এমডি আশিকুর রহমান, রোকসানা পারভিন, এমডি সাকলাইন মোর্শেদ। আহ সবাইকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি। এবং আসলে বেসিক্যালি আমাদের প্রোগ্রাম আজকে যাদের জন্য, দ্যাট মিনস আমাদের আহ, আমাদের স্টুডেন্ট, আমাদের স্নেহের স্টুডেন্ট যারা আছেন সবাইকে আসলে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে প্রোগ্রামটা শুরু করছি। সো শুরুতেই আমি আসলে বলতে চাই যে কথাটা, সেটা হচ্ছে ত্রিপলি ডিপার্টমেন্ট বা ত্রিপলি ক্লাব একটা টাইমলি স্টেপ নিয়েছে ইউএসএ জন্য। আমি কারণ অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সিটিতে আসলে হায়ার স্টাডি নিয়ে অনেক ধরনের ওয়েবিনার হয়, বাট স্পেসিফিক্যালি শুধুমাত্র ইউএসএ কে কেন্দ্র করে এরকম ওয়েবিনার আগে হয়েছে কিনা আমি জানি না। সো হয়তো মানে হইতে পারে দিস ইজ দা ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি শুধুমাত্র ইউএসএ সেন্ট্রিক একটা ওয়েবিনার হচ্ছে। তো আমি বলবো সেই হিসেবে এটা একটা গ্রাউন্ড ব্রেকিং একটা ইনিশিয়েটিভ। এবং একই সাথে আজকের প্রোগ্রামে আমাদের যারা রিসোর্স পার্সন যারা আছেন, আহ, তিনজন। তো আমি বলবো তারা খুবই কম্পিটেন্ট এই ব্যাপারে আসলে কথা বলার জন্য। এবং একই সাথে এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এই তিনজন রিসোর্স পার্সনই কিন্তু দে ওয়ার প্রোগ্রাম কোঅর্ডিনেটর্স ইন ট্রিপলি ডিপার্টমেন্ট, সো দে নো দ্য পালস অফ আওয়ার স্টুডেন্টস, আওয়ার উইকনেস, আওয়ার স্ট্রেংথ অফ আওয়ার স্টুডেন্টস। সো আমাদের স্টুডেন্টদের পালস বুঝে আসলে তারা আসলে খুব সুন্দর কথা বলতে পারবে, যেটা কিনা আমাদের জন্য খুব বেশি উপযোগী হবে। তো এইটা একটা খুবই মানে দারুণ একটা ব্যাপার হয়েছে। আহ, আমি জাস্ট শুরুতে অ্যাজ এ সেশন চেয়ার যদি একটু কথা বলি, সেটা হচ্ছে এরকম যে ইউএসএ তে যদি আমরা যেতে চাই আমাদের আসলে কি দরকার। প্রথম যে জিনিসটা দরকার, ইউ মাস্ট হ্যাভ দ্য ড্রিম। তোমাকে সেই স্বপ্নটা দেখতে হবে যে হ্যাঁ, আমি ইউএসএ তে পড়াশোনা করতে যাইতে চাই। এই স্বপ্নটা তুমি যদি দেখতে পারো এবং তুমি যদি তোমার মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো করতে পারো, দ্যাট হ্যাঁ, আমার সবগুলো স্কিল সেট আছে, আই এম কম্পিটেন্ট, যে আমি ইউএসএ তে হাই স্টাডির জন্য যাব। এবং এই জন্য যা যা নেসেসারি ম্যাটেরিয়ালস আছে আমার, যেগুলো প্রিপেয়ার করতে হবে, এসওপি থেকে শুরু করে প্রফেসরদেরকে মেইল করা, আইএলটিএস দেয়া বা টোফেল দেয়া বা জিআরই দেয়া, এগুলো আমি দিতে পারবো। সেই কনফিডেন্সটা নিজের মধ্যে যদি আমি গ্রো করতে পারি আমরা, তাহলে আমার মনে হয় যে আমাদের মধ্যে থেকে যে কেউই কিনা ইউএসএ তে আহ, যাওয়ার যে প্রক্রিয়া বা যে জার্নি, সেই জার্নির মধ্যে ঢুকে যাব। সো এই কনফিডেন্সটুকু আমাদের মধ্যে গ্রো করতে হবে। দেন আমার মনে হয় বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং আমাদের কিনোট স্পিকাররা আজকে খুব সুন্দর মতো পুরো স্টেপ গুলা আসলে খুব স্মুথলি আমাদের সামনে এক্সপ্লেইন করবেন, যেন আমরা এই পথে কোনো ভুল না করি। আহ, আর একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে এই ফুল যে জার্নিটা হবে, জার্নিটা কিন্তু অ্যাডমিশন শুরু থেকে, আমি অ্যাডমিশনের প্ল্যান করা থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত জার্নিটা আসলে খুবই ধৈর্যের একটা জার্নি। এবং এই সময়টাতে ধৈর্য হারা হলে হবে না। যে আমি প্রফেসরদের মেইল করতেছি, তারা মেইলে রিপ্লাই দিচ্ছে না, সো তাদের মনে হয় আমার হবে না। এই এই জিনিসটা আসলে করা যাবে না। ধৈর্য হারা হলে হবে না, ছেড়ে দেওয়া যাবে না। বা অনেক সময় অনেকে যেটা করে, এজেন্সি এজেন্সি বিভিন্ন জায়গায় ঘুরে। আমি জাস্ট আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যখন তুমি তোমার গ্রাজুয়েশন শেষ করছো, তারপর থেকে তোমার মনে রাখতে হবে আমার হায়ার স্টাডিটা সম্পূর্ণ হবে আমার নিজের স্কিল সেটের উপর বেস করে, আমার নিজের কম্পিটেন্সের উপর বেস করে। আমি আর বাবা মার কাছ থেকে টাকা নেবো না। এই মাইন্ডসেটটা আমার মনে হয় যে আমাদের মধ্যে গ্রো করা উচিত, আমাদের ফ্যামিলির উপর প্রেশারটা না দেওয়ার জন্য। যে আমি নিজে নিজের স্কিলের উপর ডিপেন্ড করে স্কলারশিপ অ্যাচিভ করবো এবং সেটা দিয়ে আমি হায়ার স্টাডি করবো। ঠিক আছে। তো আমি আর কথা না বাড়াই, আমি হচ্ছে আমাদের প্রথম যে স্পিকার, তার কাছে হচ্ছে ছেড়ে দিচ্ছি। তো মোহাম্মদ আশিকুর রহমান, আমার মনে হয় আশিক দিয়ে আমরা শুরু করি। আচ্ছা। থ্যাংক ইউ সাদুজ্জামান ভাই। তো আসসালামু আলাইকুম সবাইকে। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম
আমি আসলে বাংলাদেশ থেকে আসার পর এই গ্রিনের মানুষজনের সাথে আহ, একটা মিটিং করার সুযোগ পেলাম। খুব ভালো লাগতেছে আসলে গ্রিনে শুধু গ্রিনের কলিগ, স্টুডেন্ট, সবার সাথে আসলে বসার সুযোগ পেলাম। এটা খুবই একটা ভালো একটা অপরচুনিটি। তো আসলে এই যে বিষয়ে আসলে কথা বলতে আহ, কথা বলবো, এই যে হাই এডুকেশন ইন দ্য ইউএসএ। তো এটা নিয়ে আসলে মানে সবার আসলে এটা, যারা স্টুডেন্ট যারা আসলে চায় যে এখন আহ, আমি নেক্সট স্টেপ হিসেবে হায়ার এডুকেশনে যাব, আমি মাস্টার্স করব বা পিএইচডি করব। তো তাদের সম্পর্কে কিছু আমরা আমাদের যে শুধুমাত্র এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করব, যে আমরা আসলে যে জার্নিটা পার করে আসছি, তো সেই জার্নিটা কেমন ছিল। তো সেই বিষয়ে আমরা যা জানি, তো সেই বিষয়ে কিছু এক্সপিরিয়েন্স জাস্ট শেয়ার করা। তো শুরু করি আর কি। আমি আমি একটু স্ক্রিন শেয়ার দিব। কাইন্ডলি আমাকে স্ক্রিন শেয়ার একটু পারমিশন দেন। লাগবে একটু ব্যানারটা ক্লোজ, হ্যাঁ ঠিক আছে। প্রেজেন্টেশন স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা। তো আমাদের ওয়েবিনার বা এই যে এক্সপিরিয়েন্স শেয়ারিং, সেটার বিষয়টা হলো আহ, আমেরিকাতে, ইউএসএ তে হায়ার এডুকেশনের জন্য আপনারা কিভাবে আসতে পারেন তা নিয়ে। তো স্টেপগুলো নিয়ে আসলে প্রথমেই যেটা আসলে চিন্তা করা লাগবে, আপনার মানে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করার পরে আহ, যে আপনি মাস্টার্সে যাব নাকি পিএইচডি তে যাব। এটা প্রথম একটা ডিসিশন যেটা আসলে মেক করা দরকার আসলে, যে আসলে কি করতে চাই, যে এটা মাস্টার্স করা প্রয়োজন নাকি আমার আসলে কেরিয়ার গোলটা কি, আমার আসলে টার্গেট কি, আলটিমেট অ্যাচিভমেন্টটা কি হবে। আমার যে ফিউচার যে গোল বা কেরিয়ার যে অ্যাসপাইরেশন, সেটার সাথে আসলে কোনটা বেশি যাচ্ছে, মাস্টার্স করলেই কি হচ্ছে নাকি পিএইচডি দরকার পড়তেছে। এখন মাস্টার্স আসলে আপনি যদি দরকার মনে করেন যে আমি ইন্ডাস্ট্রিতে চাকরি করব, আমার আসলে কুইক ক্যারিয়ারটা লঞ্চ করা দরকার, তাহলে মাস্টার্স অ্যাপ্রোপ্রিয়েট। আর আদারওয়াইজ রিসার্চার হিসেবে কেরিয়ার গ্রো করার জন্য একাডেমিয়াতে কেরিয়ার যদি বিল্ড করতে চান, তো সেক্ষেত্রে পিএইচডিটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। তো এটা আসলে ডিসাইড করাটা খুবই এসেনশিয়াল অ্যাট দ্য বিগিনিং, যে মাস্টার্স করব নাকি পিএইচডি করব। এটা হচ্ছে প্রথম কথা, যে মাস্টার্স বা পিএইচডি এই ডিসিশনটা নেওয়ার প্রয়োজন প্রথমত। তো দ্য নেক্সট স্টেপ, যে এখানে আসলে এখন মাস্টার্স বা পিএইচডি করতে গেলে আসলে প্রথমত এরিয়া অফ ইন্টারেস্ট খুঁজে বের করা লাগে। এখন ব্যাচেলর ডিগ্রিতে আসলে অনেক বিষয়ে পড়ানো হয়। পাওয়ার ইলেকট্রনিক, পাওয়ার সিস্টেম রিলেটেড কিছু কোর্স পড়ানো হয়, ইলেকট্রনিক্স থেকে কিছু কোর্স পড়ানো হয়, কমিউনিকেশন থেকে কিছু কোর্স পড়ানো হয়। তো বিভিন্ন এরিয়া থেকে আহ, জ্ঞান অর্জন করার সুযোগ থাকে। কিন্তু মাস্টার্স বা পিএইচডি অনেক বেশি ফোকাসড, অনেক বেশি একটা নির্দিষ্ট এরিয়াতে কনসেন্ট্রেটটা থাকে আর কি। তো এখন কোন এরিয়াটা আসলে আপনার ইন্টারেস্ট আছে সেটা আসলে সিলেক্ট করাটা, সেটা জানাটা বোঝাটা খুব জরুরি। এখন এরিয়া সিলেক্ট করে, সেটা হতে পারে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, সেটা হতে পারে ফোটোনিক্স বা অপটো ইলেকট্রনিক্স, বা এটা হতে পারে পাওয়ার সিস্টেম রিলেটেড বা কমিউনিকেশন রিলেটেড। এখন সেটা এরিয়াটা বোঝা বা জানা, নিজের নিজের আগ্রহটা কোথায়, হুম, সেটা বোঝা জানাটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দ্বিতীয় কথা, যে আমার এরিয়া এরিয়া কোথায় আমার ভালো লাগে, কোন যেমনটা ধরেন যে এটা এরিয়া কিভাবে খুঁজে বের করতে পারেন, যে আপনার যে স্কিল গুলো আছে, 4 বছরে বিভিন্ন কোর্স করা কমপ্লিট করেছেন, ল্যাব কোর্স ছিল। তো এই কোর্স বা ল্যাব কোর্স করতে করতেই বিভিন্ন প্রজেক্ট করা, বিভিন্ন অ্যাসাইনমেন্ট করা, বিভিন্ন কোর্সের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা, এভাবে আসলে নিজের মধ্যে একটা আগ্রহের জায়গা তৈরি হয়। তো এই আগ্রহের জায়গাটা থেকে আসলে আপনি নিজের এরিয়া অফ ইন্টারেস্টের বিষয়টা খুঁজে বের করতে পারেন, যে আসলে কোথায় আপনার স্ট্রেংথ আছে, কোথায় কোথায় অ্যাপ্লাই করলে আপনার কাজে লাগবে। আর এরিয়া খুঁজে বের করার পর আপনার আসলে দরকার পড়বে ইউনিভার্সিটি গুলো সম্পর্কে জানা, যে আসলে ইউনিভার্সিটি আছে, এখন এই এত ইউনিভার্সিটির মধ্যে আমি কোথায় অ্যাপ্লাই করব, ইউনিভার্সিটি সম্পর্কে জানবো কোথা থেকে। তো ইউনিভার্সিটি সম্পর্কে জানার যে উপায় সেটা হচ্ছে কি ইউএস নিউজ। তো ইউএস নিউজের এই ওয়েবসাইটে আপনি গুগল সার্চ করতে পারেন যে ইউএস নিউজ
গ্রাজুয়েট প্রোগ্রাম র্যাঙ্কিং লিখে সার্চ করতে পারেন। তো সেখান থেকে আপনি একটা, সেখানে যে ইউএস নিউজের যে লিস্ট আছে, ইউনিভার্সিটির বিভিন্ন লিস্ট, র্যাঙ্কিং বা লিস্ট, তো সেখান থেকে আপনি আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা পাবেন যে আপনি কোথায় অ্যাপ্লাই করা দরকার। তো এটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক জায়গা যেখান থেকে আপনি আমেরিকান ইউনিভার্সিটি সম্পর্কে ধারণা পেতে পারেন। তো এখন তো বিশ্ববিদ্যালয় খোঁজা হলো, আপনার এরিয়া সম্পর্কেও জানেন, এখন আপনি কখন আসলে স্টার্ট করবেন সেটা জানা জরুরি। তো আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলো গ্র্যাজুয়েট প্রোগ্রামে মেইনলি ফল সেমিস্টারে ভর্তি করে। তো ফল সেমিস্টারে ক্লাস শুরু হয় হচ্ছে অগাস্টে, এবং অ্যাপ্লাই করা দরকার হচ্ছে তার আগের বছর ডিসেম্বর বা জানুয়ারিতে। অর্থাৎ আগামী 2025 সালের ফল সেমিস্টারে যদি কেউ জয়েন করতে চায়, তো সেক্ষেত্রে এই ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ডিসেম্বর 2024 অথবা জানুয়ারি 2025 এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আহ, খুব অল্প সংখ্যক বিশ্ববিদ্যালয়ই স্প্রিং বা সামারে ভর্তি নেয় গ্রাজুয়েট প্রোগ্রামে। তো সেক্ষেত্রে স্প্রিং এর জন্য ক্লাস শুরু হয় হলো জানুয়ারি মাসে, এবং সামারে ইউজুয়ালি ক্লাস শুরু হয় মেতে। কিন্তু এদের অ্যাপ্লিকেশন ডেডলাইন ডিপেন্ড করে প্রোগ্রাম টু প্রোগ্রাম। তো আপনার যদি কোথাও যদি স্প্রিং বা সামারে যদি ভর্তি নেয়, সেক্ষেত্রে আপনার খোঁজ নিতে হবে যে স্প্রিং বা সামারে তারা অ্যাডমিশন নেয় কিনা এবং তার ডেডলাইন কবে। তো এখন গ্রাজুয়েট প্রোগ্রামে আসতে বেশ বেশ কস্টলি। এখানে যারা আসে ইউজুয়ালি বিভিন্ন রকমের ফান্ডিং বা স্কলারশিপ নিয়ে পড়তে আসে, পিএইচডি বা মাস্টার্স লেভেলে। তো এখন আমেরিকাতে ইউজুয়ালি বা ফান্ডিং অপরচুনিটিস তিন ভাগে ভাগ করা যায়। টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ফান্ডিং পেতে পারেন, বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, বা ফেলোশিপ হিসেবে। এখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজগুলো আপনাকে ল্যাবে বা কোনো একটা কোর্স ওয়ার্কের প্রফেসরকে হেল্প করা লাগবে গ্রেডিং করতে, বা অ্যাসাইনমেন্ট দেখতে, অথবা ক্লাস নেওয়ার ব্যাপারে বা টিউটোরিয়াল সেশন নিয়ে হেল্প করা লাগবে প্রফেসরকে। তো এটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ থাকে, এবং এটা এটার জন্য কিছু স্টাইপেন্ড বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ দেয়। এছাড়া রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো প্রফেসরের আন্ডারে ল্যাবে কাজ করা যায়। এছাড়া ফেলোশিপেরও সুযোগ থাকে। আশিক, কথা শোনা যাচ্ছে না। আহ সাউন্ড মাঝে মাঝে আসতেছে, মাঝে মাঝে আসছে না। আশিক স্যার, এই স্লাইডটা থেকেই শুরু করেন আর কি, মানে ফেলোশিপের পার্টটা থেকে শুনতে পাইনি আমরা। ঠিক আছে, আমি বলতেছি আরেকবার। তো বিশ্ববিদ্যালয়গুলোতে মূলত ফান্ডিং অপরচুনিটিস বা ফান্ডিং এর যে ধরন সেটা তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ এবং ফেলোশিপ। তো বিশ্ববিদ্যালয়গুলো থেকে আহ, আপনি টিএ বা আরএ হিসেবে আপনি স্টাইপেন্ড পেতে পারেন। টিএ বা আরএ হিসেবে আপনি কোনো কোর্স ওয়ার্কে বা ল্যাবে কাজ করবেন, সেটার বিনিময়ে আপনি স্টাইপেন্ড বা স্কলারশিপটা পাবেন। অথবা ফেলোশিপ আকারে আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ দিতে পারে। তো আমাদের যে এই যে টার্গেট, এই টার্গেট পূরণের জন্য যে আমি আমেরিকাতে পড়াশোনা করতে যাব, হায়ার এডুকেশন নিতে যাব, তো এটার জন্য যে প্রিপারেশন চেক লিস্ট অ্যাপ্লিকেশন পর্যন্ত, সেটার চেক লিস্টটা অনেকটা এরকম যে আমাদের প্রথম কথা হচ্ছে আপনার পাসপোর্ট অবশ্যই রেডি রাখা লাগবে। এটা হচ্ছে প্রথম কথা। আপনার যে কোনো আইএলটিএস বা টোফেল পরীক্ষার জন্য পাসপোর্ট প্রয়োজন পড়ে, এছাড়া অ্যাপ্লিকেশন পর্যায়ে পাসপোর্টের প্রয়োজন পড়বে। তো এটা হচ্ছে প্রথম কাজ, যেটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে পাসপোর্ট রেডি করা আছে। দেন হচ্ছে যে বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট তুলতে হবে। 3 নম্বর যে পয়েন্ট, এটা ক্রেডেনশিয়াল এভালুয়েশন, এটা অপশনাল। এটা অনেক ক্ষেত্রে লাগে বা অনেক ক্ষেত্রে লাগে না। আইএলটিএস পরীক্ষা দেওয়া, টোফেল পরীক্ষা দেওয়া লাগবে। এগুলো হচ্ছে ইংরেজির দক্ষতার পরীক্ষা, আইএলটিএস বা টোফেল। জিআরই পরীক্ষা অনেক ক্ষেত্রে লাগে। স্টেটমেন্ট অফ পারপাস, লেটার অফ রিকমেন্ডেশন তৈরি করা লাগবে। সিভি তৈরি করা লাগবে নিজের একটা। এবং আমরা এখানে এছাড়াও ইমেল, প্রফেসরদেরকে ইমেল করা এবং ফান্ডিং ম্যানেজ করা নিয়েও কথা বলবো। এবং সবশেষে আপনি একটা অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দিবেন বিশ্ববিদ্যালয়ে।
আমরা স্টেপ বাই স্টেপ এই প্রিপারেশন চেকলিস্ট নিয়ে স্টেপ বাই স্টেপ কথা বলবো এই ওয়েবিনারে। তো প্রথমে হচ্ছে যে এই আপনি অ্যাপ্লিকেশন করতে গিয়ে একটা বিষয় টার্ম নিয়ে খুব ফেস করবেন, যা দেখবেন সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট, অফিসিয়াল অর আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট। অফিসিয়াল বা আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট কি? আপ- বা সার্টিফিকেট তুলবেন, সেটা অবশ্যই সাথে সাথে স্ক্যান করে পিডিএফ কপি বানিয়ে ফেলার। ইউজুয়ালি বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লিকেশন করার সময়, অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট জমা দিতে হয়, যেটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ট্রান্সক্রিপ্টের স্ক্যান্ড পিডিএফ। সেটা আপনার অনলাইনে অ্যাপ্লিকেশনের সময় দরকার পড়ে। এছাড়া যদি আপনি অ্যাকসেপ্টেড হন, অর্থাৎ বিশ্ববিদ্যালয় যদি আপনাকে জানায় যে আপনাকে ভর্তি দেয়া হবে, অ্যাডমিশন দেয়া হবে, তো সেক্ষেত্রে আপনাকে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট পাঠাতে হবে। তো অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট হচ্ছে যেটা আপনার ইউনিভার্সিটির থ্রুতে, ইউনিভার্সিটির অফিসিয়াল এনভেলপে আপনার ইউনিভার্সিটি থেকে যেটা আসলে পাঠানো হয়, ডাকযোগে পাঠানো হয়, সেটা হচ্ছে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট। আচ্ছা, এছাড়া আহ, অনেক ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয়ে এটা দরকার পড়ে, সব ক্ষেত্রে না, সব বিশ্ববিদ্যালয়ে এই ডাব্লিউইএস এর দরকার পড়ে না, এটা অপশনাল। যদি দরকার পড়ে তবে সেই ক্ষেত্রে আপনার এটা করার প্রয়োজন পড়তে পারে। তো এই ডাব্লিউইএস এভালুয়েশন হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলো আমার বাংলাদেশের যে কারিকুলাম, বাংলাদেশের যে গ্রেডিং যে স্টাইল বা গ্রেডিং যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্পর্কে জানে না। তো সেই পদ্ধতি বাংলাদেশের যে গ্রেডিং, অর্থাৎ ধরেন যে সিজিপিএ 4, এটা 4 স্কেলে চিন্তা করা হচ্ছে, আউট অফ 4। অনেক ক্ষেত্রে A+ দেওয়া হচ্ছে 80-তে। তো এই ক্ষেত্রে আমাদের আমেরিকান যে বিশ্ববিদ্যালয়ের যে স্টাইল বা সিস্টেম, তো সেই সিস্টেমের সাথে কম্পেয়ার করার জন্য অনেক ক্ষেত্রে ডাব্লিউইএস এভালুয়েশন করা লাগতে পারে আপনার ট্রান্সক্রিপ্টকে। তো এক্ষেত্রে আপনি দেখে নিবেন যে আপনার যে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ে এটা প্রয়োজন আছে কিনা, সেটা আপনার ওয়েবসাইট থেকে, অর্থাৎ যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই প্রোগ্রামের ওয়েবসাইট থেকে আপনি জানতে পারবেন। আচ্ছা, তো আমরা আসলে আমার যে কথা, সেই কথায় আসলে এই পর্যন্তই আসলে মূলত, যে আমি আহ, এ- যে বিষয়গুলো নিয়ে কভার করলাম, যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ডাব্লিউইএস এভালুয়েশন, এবং এরপরে যে পার্টগুলো আছে আইএলটিএস বা টোফেল, জিআরই, এসওপি এবং এলওআর নিয়ে কথা বলবে রুকসানা পারভিন, এবং সাকলাইন মোর্শেদ কথা বলবে হচ্ছে সিভি নিয়ে এবং সিভি বানানো নিয়ে, এবং প্রফেসরকে ইমেল করা নিয়ে। তো রুকসানা পারভিন, কাইন্ডলি আপনি যদি শুরু করেন। থ্যাংক ইউ স্যার। আপনি আহ, আমি একটু স্লাইড শেয়ার করলাম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ আপু, দেখা যাচ্ছে। আচ্ছা। তো আহ, আশিক স্যারকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখন আর অন্যান্য অর্গানাইজারদেরকেও অনেক ধন্যবাদ। তো ধন্যবাদ শেষ, পরে আবার হয়তো দিতে পারবো। বাট এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা এই জার্নিটা শুরু করব, বা আমাদেরকে কি কি জিনিস অ্যাপ্লিকেশন করার আগেই আমাদের ঝুলিতে থাকতে হবে, যাতে আমরা অ্যাপ্লিকেশন করার জন্য সমুদ্রে নামতে পারি আর কি। যাই হোক, তো প্রথমেই যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে রেজাল্ট। সেটা এখানে স্লাইডে বলি নাই, মুখে বলবো তাই। তো এখনো যারা ফোর্থ ইয়ারে, তাদের চেষ্টা করা উচিত ফাইনাল ইয়ারের রেজাল্টটা যেন একটু ভালো হয়। যারা আরেকটু আগের বছরে আছেন তাদের চিন্তা করা উচিত আমার যেন সিজিপিএটা 3.5 অর অ্যাভাব থাকে যদি আমি বাইরে আসার প্ল্যান করি। কারো যদি এর থেকে কম থাকে তাহলে তাদের দুঃখ পাওয়ার কিছু নাই, কারণ সিজিপিএ কারো যদি কম হয় সেটাকে মেক আপ করে দেওয়ার জন্য অন্যান্য ম্যাটেরিয়ালস যেগুলো থাকে সেগুলোকে অনেক স্ট্রং হইতে হয়। তো প্রথমেই আমি কিছু স্ট্যান্ডার্ডাইজ এক্সামগুলোর কথা বলবো, যেগুলো আমাদের কিছু জিনিস একদম রিকোয়ার্ড, কিছু জিনিস আমার প্রোফাইলকে আরো একটু স্ট্রং করার জন্য দরকার। তো আমাদেরকে প্রথমে প্ল্যান করতে হবে জিআরই, আইএলটিএস এবং টোফেল দেওয়ার জন্য। তো আমি এখান থেকে আইএলটিএসটা দিয়েছি
এই জন্য আমি হয়তো আজকে টোফেল নিয়ে ওভাবে কথা বলবো না, আইএলটিএস নিয়ে একটু সাজেশন দিব। আর জিআরই নিয়ে আমি এতদিন পর্যন্ত সবকিছু গবেষণা বা রিসার্চ করে যতটুকু জানতে পেরেছি সেটাই জানানোর চেষ্টা করব। তো প্রথমেই বলতে চাই আইএলটিএস নিয়ে কথা। তো আমরা কি প্রস্তুত আইএলটিএস দেওয়ার জন্য? নিজেকে প্রথমে আগে সেটা জিজ্ঞাসা করতে হবে। আমি আশা করব যেহেতু আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, আমাদের আন্ডারগ্রেড লেভেলে 4 বছর আমরা ইংলিশে পড়ালেখা করেছি, তো অবশ্যই আমাদের ইংলিশের বেসিক মোটামুটি আছে, যাতে করে আমরা নিজেরা নিজেরা আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে তারপর আইএলটিএস এ বসতে পারি এবং আমাদের ডিজায়ার্ড স্কোরটা পাইতে পারি। তো আইএলটিএস জিনিসটা কি? আইএলটিএস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। দ্যাট মিনস আমাদের আমরা আমাদের দেশ থেকে অন্য একটা দেশে আসতেছি এবং যেই দেশের ভাষা আমাদের নিজেদের ভাষা না। তো আমাকে প্রুফ করতে হবে যে আমি তোমার ভাষায় কথা বলতে পারি এবং তুমি আমাকে যা পড়াবা সেটা আমি পড়তে পারবো। তো সেটার জন্য আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা দিতে হয়। শুধু যে আইএলটিএস দিতে পারবো এরকম না, আইএলটিএস জিআরইর পাশাপাশি আরেকটা নতুন ইংলিশ টেস্ট এখন মানুষ দেওয়া শুরু করেছে, সেটা হচ্ছে ডুওলিঙ্গো। তো যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে আমাদেরকে বাইরে আসতে হবে, এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি বিষয়। তো আইএলটিএস এর আমার 4টা স্টেপ। প্রথমে আছে লিসেনিং, এরপর রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। প্রত্যেকটা স্টেপের জন্য আমার টাইম বরাদ্দ থাকে। তো আমি ডিটেইলিং এ একদম যাব না কোন স্টেপে কিভাবে কি করতে হয়, এজন্য আমি সাজেশন দিয়ে দিব যে আপনি প্রত্যেকটা জিনিসের ডিটেইলের জন্য কোন জায়গায় গেলে প্রত্যেকটা জিনিসের ডিটেইলসটা খুঁজে পাবেন। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লিসেনিং। তো লিসেনিং এ আমার 30 মিনিট সময় দেওয়া হয়। 30 মিনিটে আমাকে শুনতে হয় এবং আমাকে লিখতে হয়। তো লিসেনিং এর জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে শোনা এবং একই সাথে আহ সাইমultaneously লিখার যে ক্যাপাবিলিটিটা ওইটা থাকতে হবে। তো এটাতে আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সবচেয়ে সহজ পার্ট আইএলটিএস এর সেটা হচ্ছে লিসেনিং। প্রত্যেকেই মোটামুটি লিসেনিং এ সবচেয়ে ভালো করে আইএলটিএস এ। তো লিসেনিং এ আমার 4টা মডিউল থাকে, 30 মিনিট সময় দেওয়া হয়। এটাতে আমরা এক্সাম দিই, আমরা শুনি এবং একই সাথে লিখি কোশ্চেনের উত্তর, সেটাই লিসেনিং। এর পরের পার্টটা আসে একাডেমিক রিডিং, যেটা আমাদের আহ একদম আমরা ছোটবেলায় যে পরীক্ষা দিয়েছি, আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, সেখান থেকে আমাদের কিছু কোশ্চেন, তারপর সেই কোশ্চেন গুলো থেকে আমরা আনসার বের করে করে লিখি, কাইন্ড অফ সেরকম। কিন্তু আমাদের ছোটবেলার প্যাসেজ থেকে এটা একটু কঠিন থাকবে, কারণ অবশ্যই এটা আমরা বাইরের দেশে আসার জন্য একটা দিচ্ছি এজন্য। আর আহ, 3টা প্যাসেজের 3টার ডিফিকাল্টি লেভেল সেম থাকে না, কখনো কখনো কোনোটা বেশি ডিফিকাল্ট, কোনোটা কম ডিফিকাল্ট। বাট 3টা প্যাসেজ আমাকে আনসার করতে হয়, কোনো আহ, ছাড় নাই প্রত্যেকটাতে আর কি। 40টা কোশ্চেন থাকবে, 3টা প্যাসেজ মিলাই 40টা কোশ্চেন, এর জন্য আমরা সময় পাই 60 মিনিট। এরপর আমাদের আসে রাইটিং পার্ট। রাইটিং পার্ট আমার সেম, আমার রাইটিং এর জন্য আমাকে 2টা টাস্ক দেওয়া হয়। প্রত্যেকটা টাস্কের জন্য আহ, একটা একটা পার্ট টাস্ক 1, সেটার জন্য আমার মার্কস 35%, আর টাস্ক 2 সেটার জন্য মার্কস আমার 65%। তো টাস্ক 1-এ আমি কোন একটা চার্ট, কোন একটা গ্রাফ বা এরকম কিছু একটা দেয়া থাকে যেটা আমাকে ডেসক্রাইব করতে হয়। আর টাস্ক 2 এর জন্য আইডিয়া জেনারেশন বা কোন একটা এসে টাইপ লিখতে হয়। আহ এখানে আপনাদের মনের মাধুরী মিশিয়ে লেখাটা খুব ইফেক্ট ফেলতে পারে, কারণ পরীক্ষায় যখন আমাদের কোশ্চেন কমন পড়ে না, যারা মনের মাধুরী লিখে খাতায় যেরকম লিখে আসতেন, ওরকম যদি সেই মনের মাধুরী মিশিয়ে রাইটিং টাস্কগুলোতে একটু ভালো ইংলিশে লিখতে পারেন, আপনারা এটাতে একটা ভালো স্কোর করতে পারবেন। এরপর আসে স্পিকিং পার্ট। আমাদের দেশের মানুষদের জন্য স্পিকিং পার্টটা একটু, সবাই মনে করে যে স্পিকিং পার্টটা একটু হার্ড, কারণ আমরা নেটিভ স্পিকার না, আমরা বাংলায় কথা বলে অভ্যস্ত, আমরা বাংলায় শুনিও না, আমরা ইংলিশে শুনিও না, আমরা বাংলায় শুনি, কারোর সাথে সেভাবে ইংলিশে আমরা প্রতিনিয়ত কথাও বলি না। তো এই পার্টটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়। তো এটা 15 মিনিটস এর একটা এক্সাম হয় অন এভারেজ। সেটার মধ্যে 3টা পার্ট থাকে। ফার্স্ট পার্টে আমাকে স্পিকার কিছু, আমার এক্সামিনার আমাকে কিছু জিজ্ঞাসা করে আমি কেমন আছি, কি খাইছি, কোথায় থাকি, এই টাইপের। এরপরে আমাকে একটা স্পেসিফিক টপিকে 1 মিনিট কথা বলতে হয়। আমার মনে আছে আমি যখন প্রথমবার স্পিকিং প্র্যাকটিস শুরু করেছি, তখন 1 মিনিট আমি সময় ধরে একটা স্পেসিফিক টপিকে কথা বলা শুরু করেছি। তখন আমি ভে- এত কষ্ট করে অনেক কথা বলার পর দেখি আমার মাত্র সময় হয়েছে 1 মিনিট। তো
আহ, এটা আমি কেন আমাদের মতো মানুষদের জন্য একটু কঠিন, সেটা তখন আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম আর কি। তো যাই হোক, তো আমার সাজেশন থাকবে স্পিকিং এর জন্য, আপনারা ইংলিশে, আপনারা যখন আইএলটিএস দিবেন, ইংলিশে খাবেন, ইংলিশে ঘুমাবেন, ইংলিশ গান শুনবেন, ইংলিশে কথা বলবেন, আশেপাশে যারা আছে সবাইকে ইংলিশ বলে বলে পাগল করে দেবেন। তাহলে আপনাদের স্পিকিংটা একটু উন্নত হবে আর কি। যাই হোক, অনেকে হয়তো ভালো স্পিকার থাকতে পারে, বাট আমি বলছি তাদের জন্য যারা একটু দুর্বল, তাদের জন্য আর কি। যাই হোক, তো এই গেল আমাদের 4টা পার্ট আইএলটিএস এর। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি একটা কোশ্চেন অনেক পেয়েছি যে আপু কোথায় এক্সাম দিব, ব্রিটিশ কাউন্সিল এক্সাম দিব নাকি আইডিপি তে এক্সাম দিব? ব্রিটিশ কাউন্সিলে কি কোশ্চেন হার্ড হয় নাকি আইডিপি তে কোশ্চেন হার্ড হয়? ব্যাপারটা হচ্ছে, পুরা ওয়ার্ল্ডে সেম কোশ্চেনে একই দিনে পরীক্ষা হয়। ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি দুটোর আলাদা টেস্টিং সেন্টার, দুজনের কোশ্চেন সেম, সবকিছুই সেম। যদি আমাকে বলতে হয় ডিফারেন্সটা কি, ব্রিটিশ কাউন্সিলে আপনি ফ্রি স্কোর পাঠাতে পারবেন 5টা ইউনিভার্সিটিতে, আইডিপি থেকে আপনি ফ্রি স্কোর পাঠাতে পাঠাতে পারবেন 10টা ইউনিভার্সিটিতে। অনেকে আহ, এবং আমি অনেক ফ্রেন্ডের থেকে এবং আশেপাশের অনেক মানুষের কাছ থেকে শুধু শুনেছি যে স্পিকিং এর ক্ষেত্রে আইডিপি তে এক্সামিনার বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশি হয়। তো দেখা যায় যে বাংলাদেশিরা অ্যাজ ইউজুয়াল আমাদেরকে, আমি আই ডোন্ট নো এটা সত্যি কিনা, বাট ভাবে সবাই আমাকে এটাই বলেছে যে স্পিকিং এর গ্রেড একটু, মার্ক একটু কম দেয়। তো ব্রিটিশ কাউন্সিল সেই ক্ষেত্রে হয়তো স্পিকিং এর ক্ষেত্রে গ্রেডিংটা একটু ভালো করে, ব্রিটিশ কাউন্সিল তো। যেহেতু স্কোর পাঠানোর ব্যাপার এবং স্কোরিং এর আহ, এবং কিরকম গ্রেড দিচ্ছে সেই ব্যাপার অনুযায়ী আমি একটু আইডিপি কে এগিয়ে রাখবো, যদিও আমি নিজে এক্সাম দিয়েছি ব্রিটিশ কাউন্সিলে। স্টিল আপনারা আরো প্রস এন্ড কনস আলোচনা করে দেখে তারপরে চুজ করতে পারেন যে কোথায় এক্সাম দিবেন। তো এখানে আমি কিছু আপু, আমি প্রিপারেশন একটু ম্যাটেরিয়াল, ইন্টারাপ্ট করি। আহ, হ্যাঁ হ্যাঁ আহ, হ্যাঁ শিওর। আমি লাস্ট যতদূর জানি ব্রিটিশ কাউন্সিল থেকে আনলিমিটেড অনলাইন ইটিআরএফ পাঠানো যায়, সো ওইটা আচ্ছা আচ্ছা, 5টাতে এখন এটা লিমিটেড। এটা আমি এটা হচ্ছে দুইটা, আমি সরি আমি বলতে ভুলে গেছি, আইএলটিএস এক্সাম দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে কম্পিউটার ডেলিভার টেস্ট আর একটা পেপার বেসড টেস্ট। তো আমি যদি পেপার বেসড টেস্ট দেই তাহলে আমি ইলেকট্রনিক্যালি স্কোর 5টা ইউনিভার্সিটিতে সেন্ড করতে পারবো। আর যদি আমি কম্পিউটার বেসড টেস্ট দেই সেক্ষেত্রে আমি ইলেকট্রনিক্যালি, আমি জানি যে মনে হয় 10টা, বাট অ্যাজ তুমি বলতেছো না, তাইলে আমি হয়তো নিজে আনলিমিটেড 12টা পাঠানো যায়। পাঠিয়েছিলাম, সো আচ্ছা, তাইলে হয়তো যদি আমরা কম্পিউটার ডেলিভার টেস্ট দেই সেক্ষেত্রে আমরা আনলিমিটেড স্কোর ফ্রিতে পাঠানোর সুযোগ পাবো ব্রিটিশ কাউন্সিল থেকে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন এখন আমি কিছু প্রিপারেশন ম্যাটেরিয়াল শেয়ার করবো যেগুলো আইএলটিএস এর জন্য খুব উপকারী হইতে পারে। প্রথমেই আসছে, সরি, প্রথমেই আসছে বই। সেটা হচ্ছে এই বইটা, আইএলটিএস একাডেমিক টেস্ট প্র্যাকটিস টেস্ট, যেটা এই একটা, এই বইটার এক থেকে শুরু করে আমার জানা, এখনো পর্যন্ত জানা পর্যন্ত 19 অথবা 20টা বই আছে। তো এতগুলো বই পড়ার আসলে দরকার নাই। আমি বলবো আইএলটিএস একাডেমিক টেস্ট 10 থেকে লেটেস্ট যেই পর্যন্ত আসবে সংখ্যা, এই প্রত্যেকটা বই দারাজ অর্ডার করে দিতে খুবই কম দামে পাওয়া যায়, অথবা নীলক্ষেত থেকে কিনতে পাওয়া যায় এগুলা। তো এই প্রত্যেকটা বইয়ে 4টা করে রিয়েল টেস্ট আছে, যেগুলো আগে কখনো এক্সাম হয়েছে এরকম। তো সেই টেস্ট গুলা যদি কেউ প্র্যাকটিস করে বাসায় টাইম ধরে অথবা টাইম না ধরে, তাহলে এটা খুবই উপকারে দেয়। যাদের ইংলিশের বেসিক অনেক ভালো, এই কয়েকটা বই পড়ে পরীক্ষা দিলেই অনেক ভালো ডিজার্ট স্কোর চলে আসে। আর আরেকটা বই অফিসিয়াল কেমব্রিজ গাইড, এই বইটা আহ, একদম ভেঙে ভেঙে কি ধরনের কোশ্চেন আসতে পারে, লিসেনিং এ কয় টাইপের কোশ্চেন হয়, এগুলো সবকিছু এই বইটাতে আলোচনা করা আছে। তো কারো যদি মনে হয় যে আমার ইংলিশে বেসিক একটু দুর্বল, তাহলে হয়তো আমি সাজেস্ট করব এই বইটা, যদি কেউ দেখতে চায় তাহলে দেখতে পারে। আর কিছু ইউটিউব চ্যানেল, যেমন আইএলটিএস লিজ, মনে হয় সবচেয়ে বেশি পপুলার চ্যানেল এটাই। বাট আমি বলবো এই আইএলটিএস লিজের ভিডিও সবগুলো যদি কেউ দেখে তাহলেও তার প্রিপারেশন অলমোস্ট হয়ে যাবে। তো আইএলটিএস লিজ এই চ্যানেলটা ফলো করার জন্য আমি, বিশেষ করে লিসেনিং এর জন্য এই চ্যানেলটা খুবই আমাকে উপকার করছে আর কি। অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারে এক্সপার্ট না, বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। কারণ আপনি যদি ইউটিউবে সার্চ করেন
অনেক ভিডিও পাবেন যেখানে আইএলটিএস কিভাবে দিতে হয়, কিভাবে জিআরই দিতে হয়, কিভাবে কি প্রিপারেশন নিতে হয়, সেই সব কিছু খুবই সুন্দর করে অনেক ভিডিও আছে। বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করতেছি, এটাই। তো যাই হোক, আরো একটা চ্যানেল আছে যেটা হচ্ছে আইএলটিএস অ্যাডভান্স এবং ই2 আইএলটিএস। এই চ্যানেলগুলো খুব ভালো। আইএলটিএস অ্যাডভান্টেজও খুব ভালো রাইটিং এর জন্য। আমি কিছু স্পেসিফিক কিছু চ্যানেল সাজেস্ট করব স্পিকিং এর জন্য। সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং সাকসেস। একটা বয়স্ক লোক, যিনি খুবই ভালোভাবে আর কি আমাদের কি কি করলে, কোন ধরনের ফ্রেজ অ্যাড করলে আমার স্পিকিংটা ভালো হবে, কোন ধরনের লাইন আমি ইউজ করতে পারি, এই জিনিসগুলো খুবই সুন্দর স্পেসিফিক ভাবে এই চ্যানেলটাতে আলোচনা করা হয়েছে। আমার মনে হয় যখন আমার একদম প্রায় প্রিপারেশন অলমোস্ট শেষ, স্পিকিং প্রিপারেশন শেষ, আমি ফাইনালি একদম ঘষা মাজা করতেছি, সেই মুহূর্তে যে যদি কেউ 2-3 দিন এই ইংলিশ স্পিকিং সাকসেস এটার ভিডিও দেখতে থাকে, তাহলে আমার মনে হয় যে ব্যান্ড স্কোর 0.5 বাড়ানো যেতে পারে এটা দিয়ে। আর রাইটিং এর জন্য এটা আমার একটা কলিগ আমাকে সাজেস্ট করছিল এবং সেটা খুবই আহ, ভালো। সেটা হচ্ছে আইএলটিএস জার্নাল বাই অ্যাডাম স্মিথ, টাস্ক 1 এবং টাস্ক 2। এটা একটা জার্নাল। এই জার্নাল মানে এত কঠিন কিছু না। এখানে ব্রেন স্টর্মিং কিভাবে করা যাবে, কিভাবে আইডিয়া জেনারেট হবে, কোন লাইনটা দিয়ে আমি আমার রাইটিংটা শুরু করতে পারি, এগুলো সবকিছু এই জার্নালটাতে বলা আছে। তো কিছু পেজ পড়লেই আর কি বোঝা যাবে যে আমি রাইটিংটা কিভাবে লিখবো বা করবো। আর আরেকটা চ্যানেল আছে যেটা অনেকে ফলো করে, আমার খুব ভালো লাগে নাই, বাট অনেকে ফলো করে ভালো রেজাল্ট পাইছে, বা উনি হচ্ছে একটা স্ট্রাকচার দিয়ে দেয় যে এই স্ট্রাকচার ফলো করে লিখলে 6.5 পেয়ে যাবে রাইটিং এ, বা 6 পেয়ে যাবে। সেই চ্যানেলটার নাম হচ্ছে আসাদ ইয়াকুব। পাকিস্তানি বা ইন্ডিয়ান একজন লোক, আপনারা চাইলে এটা চেক আউট করতে পারেন। আর আমি জিআরই দেই নাই কারণ আমার জিআরই দরকার পড়ে নাই, বাট আমি যতটুকু জানি ততটুকু আর কি প্রেজেন্ট করার চেষ্টা করছি। জিআরই তার আগে প্রথমে যে কথাটা বলে নিব, অনেকে জিজ্ঞাসা করেন যে আমি কি শুধু জিআরই দিয়ে অ্যাডমিশন পেতে পারি, বা আমি কি শুধু আইএলটিএস দিয়ে অ্যাডমিশন পেতে পারি। আহ দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। আইএলটিএস আপনার রিকোয়ারমেন্ট, আইএলটিএস বা যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট মাস্ট যে কোনো ইউনিভার্সিটির জন্য, ভালো ইউনিভার্সিটির জন্য আর কি। আর জিআরই কোনো কোনো ক্ষেত্রে আপনার অনেক ইউনিভার্সিটি ওয়েভ করে দেয়, অনেক ইউনিভার্সিটি বলে রিকমেন্ডেড বাট নট রিকোয়ার্ড। তো যেই সমস্ত ক্ষেত্রগুলোতে রিকমেন্ডেড নট রিকোয়ার্ড আর নট রিকোয়ার্ড বা ওয়েব, সেগুলোর জন্য আপনার জিআরই দরকার পড়ে না। আর যে ইউনিভার্সিটি গুলোতে জিআরই রিকোয়ার্ড, সেই ইউনিভার্সিটি গুলোতে আমার জিআরইটা দরকার পড়ে। তো জিআরই বেসিক্যালি আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিটা যাচাই করার জন্য, ম্যাথ অ্যাবিলিটি, আর এটাই ম্যাথ অ্যাবিলিটি। তো ম্যাথ অ্যাবিলিটি এবং ভার্বাল, ভার্বালও যেটা সেটাও আসলে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিটাই যাচাই করে। তো জিআরই পার্ট অ্যাকচুয়ালি তিনটা। সেখান থেকে প্রথমেই আসে কোয়ান্টিটেটিভ রিজনিং, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে ভার্বাল রিজনিং, আর অ্যানালাইটিক্যাল রাইটিং। কোয়ান্টিটেটিভ রিজনিং মেইনলি একটা স্টুডেন্টের ম্যাথ কোয়ালিটিটা কেমন, তার ম্যাথ সলভ করার একটা টাইম লিমিটের মধ্যে ম্যাথ সলভ করার অ্যাবিলিটিটা কেমন, আপনি রিসার্চ করার যোগ্য কিনা, সেটা দিয়ে আসলে কোয়ান্টিটেটিভ রিজনিং দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে যাচাই করা হয়। ভার্বাল রিজনিংটা আপনি কোনো একটা জিনিস পড়ছেন, সেটা কতটুকু বুঝতে পারছেন কোনো একটা জিনিস পড়ে, ইংলিশে পড়ে, সেটা আর কি যাচাই করে। তো অ্যাজ ফার অ্যাজ আই নো, এটাই আমার মনে হয়েছে। তো যাই হোক, স্কোর 340-এর মধ্যে হয়। তো আপনারা যদি জিআরই কেউ দিতে চান, যদি মনে, বিকজ বেশিরভাগ ইউনিভার্সিটির ক্ষেত্রেই দেখবেন জিআরই নট রিকোয়ার্ড যদি আপনি ভালো ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে চান। আর জিআরইটা রিকোয়ার্ড তখনই যখন আপনার মনে হবে যে আমার রেজাল্টটা একটু খারাপ, আমি আমার প্রোফাইলটাকে আরেকটু আপডেট করি, সেক্ষেত্রে জিআরই আপনাকে অনেকটাই হেল্প করবে। তো চাইলে আপনারা যখন জিআরই দিবেন তখন আপনারা অনেক ভিডিও দেখতে পারেন। আর আপনারা কি কি ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন সেটা আমি বলে দিচ্ছি। সেই ম্যাটেরিয়াল গুলোতে বা সেই ইউটিউব চ্যানেল গুলো ফলো করলে আপনি আমি আমি যা বলছি তার থেকে অনেক ভালো গাইডলাইন পাবেন আর কি। তো জিআরইর জন্য যে বইটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যানহাটনের 5LB একটা বই। এই বই পড়তে পারেন। আর ইটিএস, ইটিএস অ্যাকচুয়ালি টেস্টিং সেন্টার যা যে জিআরইটা নেয়, তো ইটিএস এরও একটা গাইড থাকে, সেটা ইটিএস এর গাইড। এরপরে আসছে আপনি প্র্যাকটিস করবেন কোন বইগুলো থেকে। বই না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট 1। এটা ইটিএস নিজে কিছু মক টেস্টের মতো করে রেখেছে, আপনি সেখান থেকে পাওয়ার প্রেপ দিতে পারেন। আর চাইনিজ একটা ওয়েবসাইট যেটা হচ্ছে কেএমএফ, ওরা ইটিএস থেকে সামহাও কোশ্চেন কিভাবে ম্যানেজ করছে আই ডোন্ট নো, বাট রিয়েল কোশ্চেন ওরা কোনোভাবে ম্যানেজ করে একটা ওয়েবসাইট বিল্ড আপ করেছে, যেখান থেকে আমার পরিচিত অনেকেই
প্রায় 2-3টা করে কোশ্চেন কমন পেয়েছে। তো বোঝা যায় যে কেএমএফ অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, এবং সেটা সলভ করলে আপনি রিয়েল জিআরই এক্সামে কেমন কোশ্চেন আসে সেটা জানতে পারবেন। আর সবকিছুর আগে আপনি যেটা করবেন জিআরইর জন্য সেটা হচ্ছে গ্রেগমেট এবং প্রেপসুইফটের সাবস্ক্রিপশন কিনবেন। এটা আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের সাথে গ্রুপ করবেন, গ্রুপ করে সবাই মিলে আপনারা সাবস্ক্রিপশনটা কিনতে পারেন। এছাড়াও আরেকটা সাবস্ক্রিপশন লাগবে, সেটা হচ্ছে ম্যাগুসের। I don't know if I am pronouncing it right or not, but গ্রেগমেট প্রেপসুইফট থেকে আপনি সাবস্ক্রিপশন নিয়ে জিআরই প্রিপারেশন শুরু করতে পারেন। এখানে আপনি প্রত্যেকটা টপিক ধরে ধরে ভিডিও লেকচার দেওয়া আছে, সেটা দেখে আপনার বেসিক ক্লিয়ার হবে। এরপর আপনি ম্যানহাটন প্র্যাকটিস করবেন, এরপর আপনি প্রেপসুইফটের কেএমএফ থেকে প্র্যাকটিস করবেন। এই হচ্ছে মোটামুটি জিআরইর রিডিং ম্যাটেরিয়ালস। অ্যান্ড আমি কিছু জিনিস জিআরইর দেওয়ার সময় বা প্রিপারেশনের সময় অ্যাভয়েড করতে বলবো। সেটা হচ্ছে আপনি কোনো একটা জিনিস খুবই ভালো পারেন, সেটা আপনার ভুল কখনো হয়ই না, সেই জিনিসটা আপনার বারবার প্র্যাকটিস করার দরকার নেই। আপনি যেটা পারতেছেন না সেই জিনিসটা আপনি একটু দেখে প্র্যাকটিস করেন। আর অনেক কন্টেন্ট আছে, যেমন আমি যদি আইএলটিএস এর কথা বলি, আপনি দেখবেন বাংলায় আইএলটিএস অমুক তমুক এই ধরনের কন্টেন্টস গুলো থেকে একটু দূরে থাকবেন। আপনি আইএলটিএস দিতে যাচ্ছেন, আপনি জিআরই দিতে যাচ্ছেন, ইংলিশে একটা পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি অবশ্যই ইংরেজিতে ভালো কন্টেন্ট অথবা বাংলায়ও অনেক খুব ভালো কন্টেন্ট বানায়, সেই কন্টেন্ট গুলো দেখেন। নন স্ট্যান্ডার্ড কন্টেন্ট দেখে কুইক সলভ করতে পারবেন কিভাবে, এই ধরনের ক্লিক বেইট দেখে সেই ধরনের কন্টেন্ট দেখবেন না। অ্যান্ড আমার মনে হয়, যেহেতু আপনারা সবাই আন্ডারগ্রেড পাশ করে বের হচ্ছেন, বাংলাদেশের কোনো কোচিং সেন্টারে আইএলটিএস এবং জিআরই কোচিং করতে যাওয়ার কোনো দরকার নাই। তো এই জিনিসগুলো আইএলটিএস এবং জিআরই প্রিপারেশনের সময় করবেন না, কোনো কোচিং সেন্টারে যাওয়ার দরকার নাই। সময়টা বাসায় কাজে লাগান। জ্যাম ঠেলে অনেক দূরে পড়তে যাওয়ার কোনো দরকার নাই, বাসায় কাজে লাগান। অনেক স্টাডি ম্যাটেরিয়াল ইউটিউবে, অনলাইনে, সব জায়গায় অ্যাভেলেবল, যেটা আপনি ঘরে বসে করতে পারবেন। আহ আমার আমার স্পিচটা একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে, আই এম সরি ফর দ্যাট, বাট এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এতক্ষণ পর্যন্ত আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, যে জিনিসগুলো আমাদের দরকার একদম ফার্স্ট স্টেপ হিসেবে অ্যাপ্লিকেশনের সময়। এরপরে অ্যাপ্লিকেশন যখন আপনারা করতে যাবেন, ভার্সিটি সিলেক্ট করতে যাওয়ার পর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের লাগবে, যেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। স্টেটমেন্ট অফ পারপাস জিনিসটা হচ্ছে এরকম: আমি তোমার ইউনিভার্সিটিতে পড়তে যেতে চাই, কি জন্য চাই সেটা আমি তোমাকে আমার একটা গল্প আকারে বলতেছি, তুমি সেটা শোনো। এটাই হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। অনেক মানুষ আছে যাদের সিজিপিএ, এভারেজ, অন্যান্য স্ট্যান্ডার্ডাইজ কোর্স এক্সাম যেগুলো আছে আইএলটিএস জিআরই, এগুলোর পয়েন্ট ও এভারেজ, স্টিল তারা ভালো ভালো ইউনিভার্সিটিতে যেতে পেরেছে। এটার অনেক সময় এরকম হয় যে স্টেটমেন্ট অফ পারপাসটা অনেক স্ট্রং, তাদের রিসার্চ, একটা স্টুডেন্টের রিসার্চ এক্সপিরিয়েন্স অনেক বেশি, সে সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছে তার স্টেটমেন্ট অফ পারপাসের মাধ্যমে। তো স্টেটমেন্ট অফ পারপাস জিনিসটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো স্টেটমেন্ট অফ পারপাস এই গাইডলাইন্সটা আমি নিয়েছি এমআইটির ওয়েবসাইট থেকে। তো একটা এমআইটি তো আই হোপ সবাই চিনেন, এটা খুবই ইঞ্জিনিয়ারিং এর জন্য ইউএস এর 1 নম্বর ইউনিভার্সিটি। তো ওরা আসলে স্টেটমেন্ট অফ পারপাসে একজন স্টুডেন্ট কি লিখবে, সেটা কি আশা করে, সেটা আমি এখানে কি দেওয়ার চেষ্টা করেছি। তো ইউজুয়ালি আপনি আপনি একজন রিসার্চার হিসেবে আপনি এখন কোন পর্যায়ে আছেন, কেন আপনি এই ইউনিভার্সিটিতে পড়তে আসতে চাচ্ছেন, আপনার প্ল্যানটা কি, আপনি কি নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন, এইটা প্রথমত আপনার স্টেটমেন্ট অফ পারপাসে থাকতে হবে। এরপর আপনি আপনি আসতে চাচ্ছেন, আপনার কি কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, এবং আপনার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে সেটা থেকে আপনি কি শিখেছেন, এবং সেই শিক্ষাটা থেকে আপনি আমাদের রিসার্চ ল্যাবে কি ইফেক্ট ফেলতে পারবেন, কি অবদান করতে পারবেন, সেটাই আপনাকে জানাতে হবে। তো হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যান্ড অ্যাকমপ্লিশড, সেটা কি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না, সেটা আপনার কোনোভাবে স্টেটমেন্ট অফ পারপাসের মাধ্যমে জানাতে হবে। এরপরে যেটা আছে, আহ আপনি কোন প্রফেসরের সাথে কাজ করতে চান সেটা আপনাকে লিখতে হবে, এবং আপনার ফিউচার গোলটা কি সেটা আপনাকে লিখতে হবে। এখন আমি এটা এই স্টেটমেন্ট অফ পারপাস দেখলেই প্রথমেই মনে হয় যে আমি সমুদ্রে পড়ে গেছি, আমি এখন কিভাবে এই সবগুলাকে একটা সুন্দর স্ট্রাকচারে সাজাবো যাতে মানুষের মনে হয় যে হ্যাঁ, ওকে, আমি বুঝতে পারলাম যে সে কি বলতে চাচ্ছে। তো এই জন্য আমি আমার স্টেটমেন্ট অফ পারপাস লিখেছি 2 মাস সময় নিয়ে। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতেছি যে আমি অনেক ভিডিও দেখছি, অনেক অনেক ইউনিভার্সিটি কি চায় কিভাবে চায় সেগুলো সবকিছু স্টাডি করে আমার যা মনে হয়েছে
সেটা আমি জাস্ট এখানে বলার চেষ্টা করছি যে আমি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ প্রত্যেকটা প্যারাগ্রাফ আসলে কি সাজানো দরকার। যেমন একটা স্টেটমেন্ট অফ পারপাসের শুরুটা, ইন্ট্রোডাকশনটা, ইন্ট্রোডাকশনটাতে হওয়া উচিত পুরা স্টেটমেন্ট অফ পারপাসে কি আছে সেইটার ইন্ট্রোডাকশন, মানে আমি সামারি আর কি। তো আপনারা লেখার সময় স্টেটমেন্ট অফ পারপাসের ইন্ট্রোডাকশন পার্টটা লিখবেন সবার পরে। তার আগে সেকেন্ড এন্ড থার্ড প্যারাগ্রাফে আপনি চাইলে শুরু করতে পারেন আপনার এডুকেশন দিয়ে। আপনি কোথায় এডুকেশন, কি পড়েছেন, কিভাবে পড়েছেন, আপনার রেজাল্ট কেমন হয়েছে। এরপরে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্সটা কি, আপনি কোন কোন বিষয় নিয়ে রিসার্চ করেছেন, কি ফাইন্ড আউট করেছেন। সেই সেই জিনিসগুলো আপনি থার্ড অথবা সেকেন্ড প্যারাগ্রাফে দিয়ে দিতে পারেন। আপনার যদি কোনো সাইটেশন থাকে সেটা লিখতে পারেন, আপনার যদি কয়টা পাবলিকেশন আছে সেটা লিখতে পারেন, আপনি কোনো কনফারেন্সে পেপার প্রেজেন্ট করলে সেটা লিখতে পারেন। এইটা একটা প্যারাগ্রাফে আপনি লিখতে পারেন। আর আরেকটা প্যারাগ্রাফে, এর পরের প্যারাগ্রাফ আপনি শুরু করতে পারেন আপনার জব এক্সপিরিয়েন্স দিয়ে, অথবা আপনার এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস কি কি করেছেন। যেমন কেউ যদি একজন এক্সট্রা কারিকুলার হিসেবে ট্রিপলি ক্লাবের প্রেসিডেন্ট ছিল, ফর এক্সাম্পল আমাদের ট্রিপলি ক্লাবের প্রেসিডেন্ট, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে তার স্টেটমেন্ট অফ পারপাসে লিখবে, আমি ছিলাম গ্রিন ইউনিভার্সিটি ট্রিপলি ক্লাবের প্রেসিডেন্ট। দ্যাট মিন্স কি, আমার লিডারশিপ স্কিল আছে, আমি প্রেসিডেন্ট হিসেবে আমার পুরো ক্লাবটাকে সামলাইছি। দ্যাট মিন্স আমি মানুষকে কিভাবে সামলাইতে হয় সেটা জানি, আমি সবার সাথে একসাথে কাজ করছি, আমার মধ্যে টিম ওয়ার্ক আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনাকে ল্যাবে অনেকগুলো মানুষের সাথে কাজ করতে হবে। তার মানে আপনার অনেকগুলো মানুষের সাথে কাজ করার অ্যাবিলিটিটা অলরেডি আছে। এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুবই গুরুত্বপূর্ণ, এই দেশে মানুষ খুব গুরুত্ব দেয়। তো এভাবে আপনি আর কি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা সাজাইতে পারেন। আপনি জাস্ট এভাবে লিখবেন না যে আমি অমুক ছিলাম, তমুক ছিলাম, তমুক ছিলাম। সেই তমুক তমুক হয়ে আপনি কি শিখলেন, সেটা কিভাবে আপনার রিসার্চ ল্যাবে আপনি কাজে লাগাবেন সেটা আপনি বর্ণনা করবেন। এর পরের প্যারাগ্রাফটা ইউজুয়ালি রেখে দিতে হয়, আমি কোন কোন প্রফেসর এই ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, সেই প্রফেসরগুলোর কোন কোন প্রজেক্ট আমার ভালো লেগেছে, আমি তাদের কোন কোন প্রজেক্টে কোলাবোরেট করতে চাই বা কাজ করতে চাই যদি আমি সুযোগ পাই। লাস্ট প্যারাগ্রাফ, ফিফথ প্যারাগ্রাফটা আপনি এটা রাখতে পারেন। এবং সিক্সথ প্যারাগ্রাফ, যেটা আর কি এন্ডিং প্যারাগ্রাফ, সেখানে আপনি পুরো জিনিসটার আবারও একটু হালকা সামারি করবেন, আপনি কেন ইম্পর্টেন্ট এই ইউনিভার্সিটির জন্য হবেন, আপনি কিভাবে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্সটাকে ইউনিভার্সিটির জন্য কাজে লাগাবেন, এবং ফিউচারে আপনি কি করবেন। এবং সবসময় মনে রাখবেন, আমরা অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বলবো ফিউচারে আমি বাংলাদেশে ফেরত আসতে চাই এবং সবকিছু দিয়ে বাংলাদেশের রিসার্চ এনভায়রনমেন্ট উন্নতি করতে চাই। এটা বলতে পারেন। সবাই জানে আপনি এটা করবেন না, স্টিল আপনি এটা বলবেন। আর মিথ্যা কথা তাহলে আমি বলবো? এবার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ম্যাডাম, মিথ্যা কথা বলতে হবে? না, আসলে মিথ্যা কথা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে আপনার মনের মধ্যে সুপ্ত বাসনা থাকতে হবে যে আপনি দেশে ফেরত আসতেছেন। আপনি দেশে ফেরত নাও আসতে পারেন, আপনি অন্য দেশে যে কাজ করতেছেন বা এই দেশে অন্য কোনো একটা ভালো ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাচ্ছেন। আমি এটা ফান করলাম অ্যাকচুয়ালি। আপনি বলতে পারেন যে আপনার ফিউচার গোলটা কি, আপনি আসলে কোথায় জব করতে চাচ্ছেন, নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, এটা বলে আপনি আর কি শেষ করে দিতে পারেন। আর ফার্স্ট প্যারাগ্রাফে আপনি আবারও আপনি এখন কি অবস্থায় আছেন, আপনি এখন কোন কোন জিনিস নিয়ে রিসার্চ আপনি জানেন, আপনি কি করতে চাচ্ছেন, আর ওই ইউনিভার্সিটিতে স্পেসিফিক ওই ইউনিভার্সিটি আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন সেই জিনিসটা আপনি ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে রাখতে পারেন। তো আমি আমি বলতে চাচ্ছি যে আপনি যাই লিখেন একই ধরনের কথাবার্তা একটা সেম প্যারাগ্রাফে রাখবেন। আপনি ইন্ট্রোডাকশন দিবেন, সেটা থাকবে এক প্যারাগ্রাফে। আপনি রিসার্চ এক্সপিরিয়েন্স যদি ব্যাখ্যা করেন, আপনি রিসার্চ এক্সপিরিয়েন্স সবকিছু এক প্যারাগ্রাফে থাকবে। আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনার একটা প্যারাগ্রাফে থাকবে। আপনার আরেকটা টিচারের সাথে অ্যালাইনমেন্ট, সেটা আপনার একটা প্যারাগ্রাফে থাকবে। এমন যেন না হয় এক এক লাইন রিসার্চ এক্সপিরিয়েন্স, পরের লাইনে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, পরের লাইনে আমার ফিউচার গোল, এরপর আবার শুরু হয়েছে। তো মোট কথা আপনি স্ট্রাকচারালি একটু জিনিসটাকে সাজিয়ে তারপর লিখবেন, খিচুড়ি বানাই দিবেন না সব লাইন দিয়ে। তো এরকম ভাবে একটু স্ট্রাকচারালি সাজাতে পারেন। আসলে এটা একজন মানুষের স্টেটমেন্ট অফ পারপাস আরেকজন মানুষের সাথে কখনোই মিলবে না। স্টিল আমি জাস্ট বলছি আপনি কিভাবে সাজাইতে পারেন আপনার স্টেটমেন্ট অফ পারপাসটা, এটাই। আহ তো স্টেটমেন্ট অফ পারপাস লিখার ক্ষেত্রে কিছু জিনিস আপনি বাদ দিবেন। বোল্ড, কিছু অনেকে ইম্পর্টেন্ট লাইন বোঝানোর জন্য বোল্ড করে, ইটালিক করে। আমার মতে এসব না করাটাই ভালো। আমি আরো কয়েকজনের থেকেও শুনেছি, তারাও বলেছে যে ইটালিক বা বোল্ড না করে কিছু দরকার নাই। আর অতিরঞ্জিত করা যাবে না, আমি আপনাদের ইউনিভার্সিটিতে আসলে আপনাদের ইউনিভার্সিটির চেহারাই পাল্টাই দিব, এটা করবো ওটা করবো, এ ধরনের কোনো কথা বলার দরকার নাই। আর আপনি আজকে স্টেটমেন্ট অফ পারপাস লিখছেন, আপনি আবার ওটাকে রিভাইজ করবেন।
এরপর এক সপ্তাহ সেটার দিকে না তাকিয়ে আবার সেকেন্ড সপ্তাহে যে আপনি আবার সেটা দেখবেন, আপনি দেখবেন আপনি অনেক কিছু চেঞ্জ করে ফেলেছেন। এরপরে আবার 2 সপ্তাহ পর আপনি আবার গেলেন আপনার স্টেটমেন্ট অফ পারপাসটা চেক করতে। এভাবে আপনি বারবার রিরাইট করতে থেকে একটা কনক্রিট যখন দাঁড় করাতে পারবেন, তখন আপনি বের করবেন 5 জন এরকম মানুষ যাদেরকে আপনি চিনেন, যারা অলরেডি হয়তো হায়ার স্টাডি করছে বাইরে। তো এরকম মানুষ দিয়ে আপনি আপনার স্টেটমেন্ট অফ পারপাসটা রিভিউ করাবেন। তো স্টেটমেন্ট অফ পারপাস লিখা, সেটাকে রিরাইট করা এবং রিভিউ করা, তিনটা জিনিসই খুব ইম্পর্টেন্ট। এবং আমার মতে এটার জন্য সময় রাখা উচিত 1 থেকে 2 মাস। এর থেকে কম সময় স্টেটমেন্ট অফ পারপাস লেখা উচিত না। এরপরে যেটা আসতে আমাদের আরেকটা জিনিস অ্যাপ্লিকেশনের জন্য খুব দরকার হয়, সেটা হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন। লেটার অফ রিকমেন্ডেশনটা ইউজুয়ালি নিতে হয় আমার টিচারদের থেকে। তো আপনি সেই ধরনের টিচারদেরকে বাছতে পারেন, এক, যাদের সাথে আপনার সম্পর্ক ভালো। সম্পর্ক ভালো অ্যাজ ইন একাডেমিক্যালি, যেই টিচার গুলা আপনার সাথে কোর্স করেছেন, আপনাকে ভালো চিনে, আপনার সম্পর্কে ভালো দুইটা কথা বলতে পারবে, সে ধরনের আপনি টিচার আপনি চুজ করবেন। এবং আরেকটা টিচারও চুজ করতে পারেন, যার যার কোর্সে আপনি ভালো গ্রেড পেয়েছেন, এরকম কোন টিচারকে আপনি চুজ করতে পারেন, যাতে সে আপনার সম্পর্কে লিখতে পারে যে আপনি এই কোর্সে। আর অবশ্যই যার রিকমেন্ডেশন রিকমেন্ডেশন লেটার লাগে, সে হচ্ছে আপনার সুপারভাইজার। আপনি চেষ্টা করবেন সুপারভাইজারের রিকমেন্ডেশনটা নিতে। না নিলে কোনো ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, বাট স্টিল সুপারভাইজারের এলোয়ারটা সবচেয়ে ভাইটাল রোল প্লে করে আমার মতে এই এই অ্যাপ্লিকেশন জার্নিতে। তো লেটার অফ রিকমেন্ডেশন যখন আপনি আপনার টিচারদের কাছে যাইতে যাবেন, তখনই আপনি শুনতে পাবেন একটা কথা, যে আমাকে ড্রাফট দাও। টিচার আপনার কাছে একটা ড্রাফট চাইবে, আপনি তখন নিজের সম্পর্কে সেখানে মনের মাধুরী মিশিয়ে লিখবেন। তো লেটার অফ রিকমেন্ডেশন লিখার ক্ষেত্রেও আপনি কয়েকটা স্টেপ ফলো করবেন। সেটা হচ্ছে, আপনি অনেক ধরনের লেটার অফ রিকমেন্ডেশন ফরম্যাট অনলাইনে পাবেন। আপনি আমার কাছে চাইলে আমি দিব, আপনার ফ্রেন্ডদের কাছে চাইলে আপনার ফ্রেন্ডরা দিবে, সবাই দিবে। কিন্তু আপনি যেটা করবেন না সেটা হচ্ছে সেটা কপি করবেন না। আপনি একটা ইভেন্ট চুজ করবেন, আপনি একটা ফ্যাকাল্টি মেম্বারের সাথে একটা প্রজেক্টে কাজ করেছেন। ফর এক্সাম্পল, আপনি মাল্টি লেভেল ইনভার্টার ডিজাইন করেছেন আমার সাথে। তো আপনি কি করবেন, আপনি মাল্টি লেভেল ইনভার্টার ডিজাইন করার জন্য আমার সাথে আপনার ইন্টারাকশনটা নিয়ে বর্ণনা করতে পারেন, অ্যাজ ইফ আপনি হচ্ছে আমি, আপনি আমার হয়ে রেকমেন্ডেশন লেটারটা লিখে দিচ্ছেন এরকম। তো আপনি বলতে পারেন আপনার এই স্টুডেন্টটা আমার সাথে এই বিষয় নিয়ে কাজ করেছিল, ও ম্যাটল্যাবে খুবই ভালো, ও এই যে জিনিসটা সলভ করার সময় এরকম একটা সমস্যায় পড়ছিল, সেই সমস্যার সমাধান সে এভাবে খুঁজে বের করছে। মানে আপনি একটা ঘটনা, একটা স্টোরির মাধ্যমে আপনার ওই স্টুডেন্ট একটা, আপনার নিজের একটা স্ট্রেংথ ফুটায় তুলে একটা ড্রাফট রিকমেন্ডেশন লেটার লিখে আপনি ফ্যাকাল্টি মেম্বারকে দিবেন। মোস্ট অফ দ্য কেস এরকম হয়, ফ্যাকাল্টি মেম্বাররা, আমি আমাদের ইউনিভার্সিটির কথা জানি না, অন্যান্য বেশিরভাগ ইউনিভার্সিটির ক্ষেত্রে ফ্যাকাল্টি মেম্বাররা বেশিরভাগ ক্ষেত্রে ড্রাফটটাকেই জাস্ট হালকা মডিফাই করে দিয়ে দেয়। তো আমার সাজেশন থাকবে, আপনারা ড্রাফটটাকে এত সুন্দর করে লিখেন যাতে টিচারের মডিফাই করার দরকারই না পড়ে। মিথ্যা কথা খুব একটা লিখেন না, মিথ্যা কথা লিখার দরকার নাই। বি ইউ, বি অনেস্ট। কিন্তু আপনি জেনারেলাইজড না করে, আপনি কোনো একটা ফ্যাকাল্টি মেম্বারের সাথে কাজ করেছেন, কোনো একটা ফ্যাকাল্টি মেম্বারের ক্লাস করছেন, এরকম কোনো ঘটনা নিয়ে আপনি একটা সুন্দর ড্রাফট রিকমেন্ডেশন লেটারটা লিখেন, যাতে এটা মনে হয় টিচারটাই আপনার জন্য লিখছে, আপনি লিখেন নাই আপনার নিজের রিকমেন্ডেশন লেটার। আর হ্যাঁ, এটাই। ওকে। সো লেটার অফ রিকমেন্ডেশন লাগে তিনটা। একটা প্রোগ্রাম ভেদে যে কোনো ইউনিভার্সিটিতে তিনটা অথবা দুইটা রিকমেন্ডেশন লেটার লাগে। তিনটারই ড্রাফট আপনাকে তৈরি করতে হবে। তো আপনি আপনি দেখবেন আমাদের লেখার স্টাইল কিন্তু একই রকম। আপনি তিনটা লিখবেন, তিনটাই মনে হবে আপনি লিখছেন, এরকম যেন মনে না হয় যে তিনটাই আপনি লিখছেন। তো আপনি একটা কাজ করবেন, বিভিন্ন ধরনের লেখার স্টাইল ফলো করবেন। তারপর সেটা আপনি অন্য আপনার ফ্রেন্ডকে দিবেন, ও ওর মতো করে ওটাকে মডিফাই করে দিবে। অথবা কোনো বড় কাউকে দিতে পারেন, সে আপনার সাথে মডিফাই করে দিবে, তাদের থেকে রিভিউ নেবেন। এরপরে আপনি ফ্যাকাল্টি মেম্বারকে সেই রিকমেন্ডেশন লেটারটা পাঠাইতে পারেন। এবং রিকমেন্ডেশন লেটার এবং এসওপির ক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনি কখনো এআই এর, কখনো সাজেশন নিবেন না এটা বলছি না, বাট আপনি পুরো একটা চ্যাটজিপিটি কে বললেন, ধরো তো আমার স্টেটমেন্ট অফ পারপাসটা লিখে দাও, এরকম কখনো করেন না যে আপনি চ্যাটজিপিটি কে দিয়ে পুরোটাই লিখাই নিচ্ছেন। কারণ দেখা যায় চ্যাটজিপিটি একই কথা বারবার লিখে। আপনি চ্যাটজিপিটি কে দিয়ে কিছু লিখাইলেই দেখবেন সেটার মধ্যে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ডেলভ ডিপার। তো আপনাকে যেরকম ওই লাইনটা লিখে দিচ্ছে, ও আরেকজনকে সেম লাইনটা লিখে দিচ্ছে। তো খুবই জেনারেলাইজ দেখা যায় যদি কেউ এআই দিয়ে কিছু করে। সো আপনি নিজে একদম
বসবেন, অনেকদিন সময় দিবেন, দিয়ে আপনি এলওআর এবং এসওপি রেডি করবেন। এটাই হচ্ছে আপনার মেইন টাস্ক। তো দ্যাটস ইট। এই ছিল আমার দিক থেকে। আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আহ, সময়, ধৈর্য এবং সময়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই অ্যাপ্লিকেশন জার্নিতে। আপনার এসওপি, এলওআর, আইএলস, জিআরই, জিআরইর জন্য সময় রাখতে হয় মোটামুটি 6 মাস, যদি আপনার ম্যাথের বেসিক ভালো থাকে। আপনি যদি 6 মাস একটা কনক্রিট প্রিপারেশন নিতে পারেন, তাহলে আপনি জিআরইতে ভালো করবেন। আমি আইএলস এর জন্য বলবো, আপনার ইয়া ভেদে, কি বলে ওটাকে, আপনার ইংলিশের বেসিক ভেদে আপনাকে সময় দিতে হবে 7 দিন থেকে 1 মাস। আপনার যদি ইংলিশের বেসিক আরেকটু দুর্বল থাকে, আপনি আরো 1 মাস সময় দিয়ে আইএলটিএস এ মোটামুটি 7 থেকে 8 বা এর থেকেও বেশি পেয়ে যেতে পারেন। তো এটাই, সময়, ধৈর্য, এই সব এবং ডিটারমিনেশন, যে হ্যাঁ আমাকে এটা করতেই হবে। এই সবকিছু নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। এটা খুবই লং জার্নি, আপনাকে বছরের পর বছর সময় দিতে হবে। কারো 1 বছরে হয় না, কারো তার পরের বছরে যে হয়। তো এই সময়টা দিয়ে আপনাকে লেগে থাকতে হবে। বাট আপনি জানবেন, একটা জিনিস শুধু আমি আপনাদেরকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনি যদি একবার ডিটারমাইন্ড হন যে আপনি বাইরে পড়তে আসতে চান, আপনি দেখবেন এই বছর না হোক পরের বছর আপনি আসছেন, পরের বছর না হোক আপনি পরের বছর আসবেনই। এটা লিখে রাখেন, আমি বলে দিলাম। সো সবাইকে অনেক বেস্ট অফ লাক তাদের জার্নির জন্য। আর যদি কোনো কিছুর দরকার পড়ে, আমার অফিসিয়াল ইমেইল ওয়েবসাইটে দেওয়া আছে গ্রিনের, অথবা যে কোনো ফ্যাকাল্টি মেম্বারের কাছে চাইলেই দিবে। তো আমার অফিসিয়াল ইমেইলে আপনি ইমেইল করলে আমি আপনাকে যে কোনো কিছুর ফরম্যাট, অথবা যে কোনো কিছু সাজেশন, বা আপনি যদি চান আপনি আপনার এসওপিটা আমাকে দিয়ে রিভিউ করাই নেবেন, তো আপনি চাইলে আমি সেটা করে দিতে পারি একটু সময় দিলে। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। এখন আমি সাজেস্ট রিকোয়েস্ট করব সাকলাইন মোর্শেদকে পরবর্তী পার্টটা স্টুডেন্টদের বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, আমি শেয়ারিং অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ রুকসানা পারভিন ম্যাডাম। আই উইশ যে আমি এই সেমিনারটা আরো আগে পাইতাম। অ্যাটলিস্ট আমরা যেহেতু অপোজিট ডেস্কেই বসতাম, আপনার সাথে আরেকটু ডিসকাশন করে অ্যাপ্লাই করলে মনে হয় আরেকটু ভালো হতো। কারণ আমার এসওপির যে ম্যাসাকার অবস্থা সেটা আপনি খুব ভালোই জানতেন। আমি অবশ্য আপনাকে একটা টেক্সটও করেছিলাম যে আপনি এটা একটু মেনশন করতে পারেন আমি এসওপিতে কি তালগোল পাঠিয়েছিলাম। সো আই উইশ আপনার সাথে আরেকটু ভালো ডিসকাশনে আমি যেতে পারতাম আগে। হাউএভার, আমি জানি না, আমি এখানে যদি কোনো চ্যাট বক্সে কোনো টেক্সট করি, এটা কি সকল অ্যাটেন্ডেন্ট যারা আসছে তারা কি পাবে এটা? আহ, এভরিওয়ান দিয়ে টেক্সট করলে পাবে, বাট হ্যাঁ। এখানে ডিরেক্ট মেসেজ দিলে পাবে না। এভরিওয়ান দিয়ে টেক্সট করতে হবে। একটু- আপু আপনি কি পাইছেন এটা? এভরিওয়ান ট্রাই করুন। ভোটিং লিখা কথাটা আমি পাইছি, ভোটিং লিখা কথাটা। ভোটিং এ ক্লিক জি করলে স্যার, বোধহয় আমরাও হবে। পাইছি। হুম। আমি চাচ্ছি আসলে মানে আচ্ছা আমার হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটা মেন্টিমিটারের ইয়ে আসে। Yes, হুম। আমার পার্টটা আসলে খুবই ছোট, তো আমি চাচ্ছিলাম যে একটু গেম টেম খেলে সময় যেন একটু আমরা বেশি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়। সো কি প্যারামিটার অফ ফান্ডিং আপনার কাছে কি মনে হয়? আমার আমার এটা আসলে পেইড না, সো 50 জনের বেশি আমি ইয়ে নিতে পারবো না। সো ভোট আমি কি নিতে ভোট পারবো দিতে পারবো? না? আচ্ছা ঠিক আছে, দিতে দিতে পারেন, সমস্যা নাই। সো আমি স্ক্রিন কি দেখা যায় আমার? আই হোপ দেখা যায়। ওকে, রিসার্চ এরিয়া 5। ওয়াও। আইএলটিএস 2 2, সিজিপিএ 3 জন বলতেছে সিজিপিএ দরকার। রিসার্চ এরিয়া, ওয়াও ওয়াও। কিন্তু তোমার স্ক্রিনটাতে লেটস প্লে হুম। এ গেম গেম এটুকুই এসে আছে, বাকিটুকু কিন্তু আসেনি। ও রিয়েলি? তো ইন্টার স্ক্রিনটা শেয়ার করো তাহলে হ্যাঁ দিতে হ্যাঁ, পারবো। দিচ্ছি। এটা এখন তো আসার কথা এন্টার স্ক্যান। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। কি বায়াসিং ভোট হচ্ছে? যেটা বেশি ভোট সেটাতে সবাই ক্লিক করতেছে।
27, 52। ভেরি গুড। আই থিঙ্ক ইটস এনাফ। সো আমার আসলে টপিক বেসিকলি দুইটা বা তিনটা দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে ফান্ডিং নিয়ে কিছু কথা বলার কথা। সেকেন্ড ওয়ান হচ্ছে ইমেল কিভাবে লিখতে হয় বা কি ধরনের কন্টেন্ট ইমেলে রাখতে পারলে ভালো হয়। আর নাম্বার থ্রি হচ্ছে সিভি রাইটিং এর জন্য যদি কোনো আমার এন্ড থেকে আমি আসলে যে স্ট্র্যাটেজি গুলো ফলো করেছি বা কোনো স্ট্যান্ডার্ড সিভির যদি কোনো ফরম্যাট দেখাতে পারি। আই এম রিয়েলি হ্যাপি যে আমি ফান্ডিং নিয়ে যে আলোচনাটা করতে চেয়েছিলাম সেটার যে আউটকামটা, সেই আউটকাম আপনারা অলরেডি জানেন যে মোস্ট অফ দ্য কেসে আমি আমার আন্ডারগ্রেড লাইফে জানতাম যে সিজিপিএ বা আইএলটিএস স্কোর বা রিসার্চ টপিক খুব ইম্পর্টেন্ট, বাট ফান্ডিং এর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে রিসার্চ এরিয়া। আমি যদি আসলে এটা একটা ছোট্ট প্রেজেন্টেশন ছিল, দেখি এটা প্রেজেন্ট করতে পারি কিনা। জাস্ট ফর আ কেস স্টাডি আমি যেটা চিন্তা করছিলাম যে নর্মালি আসলে আপনাকে বুঝতে হবে যে আপনি আইদার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি ফান্ডিং পেতে চান, আসলে প্রফেসর ফান্ডিং আসলে কোথা থেকে পায়, বিকজ প্রফেসর কখনোই আপনাকে তার নিজের স্যালারি থেকে আপনার জন্য আসলে ফান্ডিং দিবে না। সো ইউ হ্যাভ টু নো দ্যাট ফান্ডিংটা আসলে আসতেছে কোথায় বা স্টাইপেন্ডটা আপনি কিভাবে পাচ্ছেন অ্যাজ এ রিসার্চার হিসেবে পিএইচডি তে। তো নর্মালি ফান্ডিং দুই তিনটা সোর্স থেকে এসে থাকে। প্রথমত এনএসএফ নামে একটা আছে, বা যেটা ন্যাশনাল ইউএস এর গভর্নমেন্ট থেকে আসে বিভিন্ন প্রফেসরকে বিভিন্ন প্রজেক্টে রিসার্চ করার জন্য। কিছু ফান্ডিং আসে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে। সো আদার আদার ডিফারেন্ট টাইপস অফ আর্মি থেকে আসে, ডিফেন্স প্রজেক্ট থেকে আসে। সো ফান্ডিং সোর্স থেকে এই ফান্ডিং গুলো প্রথমত প্রফেসররা ম্যানেজ করে। এবং আমি যদি কয়েকটা প্রফেসরের জাস্ট ইন কেস আমি জাস্ট র্যান্ডমলি একটা কেস স্টাডি হিসেবে চিন্তা করি। Let's say একজন প্রফেসর উনি কাজ করেন হচ্ছে সোলার সেল নিয়ে, এবং উনি রিসেন্টলি একটা 3 মিলিয়নের মতো একটা ফান্ডিং উনি রিসিভ করলেন। আনাদার প্রফেসর লেটস সে উনি ডায়োড নিয়ে কাজ করেন। আপনারা প্রত্যেকে আশা করি যারা ইলেকট্রিক্যাল এখানে আছেন পিএন জাংশন ডায়োড আপনারা পড়েছেন। সো লেটস সে উনি 6 মিলিয়নের মতো গ্রান্ট পাইলেন। প্রফেসর থ্রি, 3 নম্বর প্রফেসর কোন একজন, তিনি হয়তো ট্রানজিস্টর বা বাইপোলার ট্রানজিস্টর নিয়ে কাজ করেন। লেটস সে উনি, যেহেতু ট্রানজিস্টর আসলে ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ হয়, সো লেটস এখানে 15 মিলিয়নের মতো গ্রান্ট আছে। অ্যান্ড অ্যানাদার প্রফেসর উনি কোনো একটা টপিক, যেটা আসলে টপিক এক্স ওয়াই জেড আমি নাম দিতে পারি, এই টপিকে কাজ করেন। সো আনফরচুনেটলি দেখা গেল যে এই বছরে আসলে উনি কোনো ফান্ডিং ম্যানেজ করতে পারেন নাই। সো অ্যাজ এ স্টুডেন্ট হায়ারিং পার্সপেক্টিভ, প্রফেসর যদি চিন্তা করে যে ওকে ফাইন, আমি যদি 3 মিলিয়ন গ্রান্ট পাই তার মধ্য থেকে কিছু ফান্ড আমি ব্যয় করব আমার রিসার্চের ইনস্ট্রুমেন্ট কেনার জন্য, বিভিন্ন স্যাম্পল রেডি করার জন্য, রেস্ট অফ দ্য মানি থেকে কিছু স্টুডেন্ট আমি হায়ার করবো। So আমি একটা কেস স্টাডি হিসেবে চিন্তা করতে পারি যে জাস্ট 3 মিলিয়ন গ্রান্টের জন্য লেটস এ একজন জিআরএ হায়ার করা যেতে পারে। তো আপনি যদি ইন টার্মস অফ নাম্বার অফ জিআরএ কুড বি হায়ার্ড এই পার্সপেকশন থেকে চিন্তা করেন, দেখবেন যে ট্রানজিস্টরের প্রফেসর থ্রি, অর্থাৎ 3 নম্বর প্রফেসর যিনি 15 মিলিয়নের মতো গ্রান্ট পেয়েছিলেন, উনি আসলে ম্যাক্সিমাম নাম্বার অফ জিআরএ হায়ার করতে পারেন। তো আপনি যদি এটাকে আসলে প্রবাবিলিটি বা পার্সেন্টেজ হিসেবে কনসিডার করেন, দেখবেন যে আউট অফ 100%, 62% ফান্ডিং বা জিআরএ আসলে পসিবিলিটি বেশি আপনি যদি ট্রানজিস্টরে কাজ করেন আপনার আন্ডারগ্রাড রিসার্চে, বা হয়তো আন্ডারগ্রাডের পরে আপনি মাস্টার্সের যে রিসার্চ করতেছেন সেইখানে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে রাদার দেন আপনি সিজিপিএ, আইএলটিএস স্কোর বা জিআরই স্কোর আপনি যেটাতেই কাজ করেন না কেন, লেটস সে আপনি আপনি খুবই ভালো স্টুডেন্ট, আপনার সিজিপিএ 4/4, এন্ড আপনি খুবই ভালো স্কোর করছেন জিআরই, আই মিন জিআরই তে আইএলটিএস স্কোর খুবই ভালো, বাট আপনি লেটস এ ফেলোশিপের কথা যদি বাদ দিয়ে আপনি যদি জিআর এর জন্য আসলে ট্রাই করেন, এবং আপনি লেটস এ ধরে রাখলাম আপনি টপিক এক্স ওয়াই জেড নিয়ে কাজ করেন এবং আপনি ওই বছরে আসলে অ্যাপ্লাই করলেন, তো পসিবিলিটি অনেক বেশি যে আপনি যেই টপিকে কাজ করছেন ওই টপিকে যেহেতু প্রফেসরের কোনো ফান্ডিং নাই, সো আপনার প্রোফাইল খুবই আপ টু দ্য মার্ক হওয়ার পরও দেখা যাবে যে আসলে আপনার ওই বছরে অ্যাডমিশনে জিআরএ শিপ পাওয়ার আসলে পসিবিলিটি অনেক কমে যায়। রেদার দেন একটা ছেলে যদি মিড সিজিপিএ লেটস এ 3.5 অর ইউনো, আই মিন গ্রেটার দেন 3 সিজিপিএ নিয়ে, এটা মিডিয়াম জিআরই স্কোর নিয়ে, এটা মিডিয়াম আইএলটিএস স্কোর নিয়ে অ্যাপ্লাই করে, কিন্তু যেহেতু সে আসলে দেখা যাচ্ছে ট্রানজিস্টর নিয়ে কাজ করছে, সো সেইখানে যেহেতু আই মিন ফান্ডিং অ্যামাউন্ট অনেক বেশি, সো জিআরএ হায়ারিং অপরচুনিটি বা প্রবাবিলিটি অনেক বেশি। সো দেখা যাবে যে একজন বেটার স্টুডেন্ট থেকেও আসলে একটা গুড স্টুডেন্ট, আই মিন তার থেকে তুলনামূলক
কম রেজাল্টধারী হলেও তার জিআরএ পাওয়ার বা ফান্ডিং পাওয়ার অপরচুনিটি অনেক বেড়ে যায়। সো ইয়েস, রিসার্চ টপিক ইজ ভেরি ক্রুশিয়াল। সো আপনি যখন আন্ডারগ্রেড থিসিস শুরু করতেছেন বা কোনো টপিকে রিসার্চ করা শুরু করতেছেন, সো ওই টপিকে বর্তমানে কি ধরনের ফান্ডিং। সো আপনার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আপনি রিসার্চ টপিকটা আপনি কিভাবে সিলেক্ট করতেছেন, যেই ফ্যাকাল্টির সাথে আপনি রিসার্চ করতেছেন ওই টপিকে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আসলে কোন ধরনের প্রফেসরকে আপনি রিস্ক করবেন, সেই সেই প্রফেসরের ফান্ডিং পাওয়ার পসিবিলিটি আছে কিনা। এবং ফান্ডিং যে ওপিনিয়ন গুলো এগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে খুবই ফলো করে প্রকাশ করা হয় যে এই প্রফেসর রিসেন্টলি এত গ্রান্ট পেয়েছে। লিঙ্কডইনে আপনি ফান্ডিং এর ইয়ে পাবেন। ইনফ্যাক্ট আপনি যে কোনো ইউনিভার্সিটির নাম লিখে যদি লেখেন যে রিসেন্ট ফান্ডিং অ্যাভেলেবিলিটি অফ দিস ইউনিভার্সিটি, দেন ওই ইউনিভার্সিটি রিসেন্ট ইয়ারে কি কি ফান্ডিং পেয়েছে কোন কোন টপিকের উপরে, সো সেটার একটা লিস্ট অফ ডেটা আপনি পেয়ে যাবেন। তো সেখান থেকে আমার মনে হয় আপনাদের যদি কারো খুবই খুবই প্যাশনেট থাকেন আপনি কোনো টপিকে কাজ করার বিষয়ে, তাহলে ইটস ফাইন, আপনি সেই টপিকে কাজ করতে পারেন। বাট ইন জেনারেল আপনি যদি ফান্ডিং এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, তাহলে আপনার নিজের ফান্ডিং পাওয়ার জন্য প্রফেসররা কোথা থেকে কোন টপিকে ফান্ডিং পাচ্ছে এই ম্যাপিংটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা রাদার দেন আপনি একেবারে মানে আইএলটিএস পরীক্ষা, জিআরই পরীক্ষা তারও অনেক আগে থেকে আপনাকে একটু চিন্তা করে আসতে হবে যে আপনি যখন আন্ডারগ্রেড থিসিসটা শুরু করছেন আপনার থিসিসের সাথে ইউএসএ তে ফান্ডিং এর আসলে ম্যাপিংটা আসলে কতখানি অ্যালাইন। এন্ড ফান্ডিং, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রিসার্চ টপিকের থেকেও আসলে রিসার্চ এরিয়াটা আরো বেশি ইম্পর্টেন্ট। বিকজ আমি যে চারটা এক্সাম্পল দিয়েছি বিকজ এটা হচ্ছে আমার জোনের, ইউনো, দ্যাটস ওয়াই আমার জন্য আসলে এই উদাহরণটা আসলে অনেক বেশি ইজি হয়েছে। বাট এটা হয়তো অন্যান্য রিসার্চের জন্য বা অন্যান্য টেকনিক্যাল ফিল্ডের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। সো আপনারা যে চারটা টপিক দেখছেন, সোলার সেল, ডায়োড বা ট্রানজিস্টর বা লেটস সে টপিক এক্স ওয়াই জেড, এই সবগুলো টপিক আসলে সলিড স্টেট ডিভাইসের অন্তর্গত। সো আপনি যদি রিসার্চ এরিয়াটা সলিড স্টেট ডিভাইসে হয় আপনি কিন্তু আলটিমেটলি যে কোনো প্রফেসরকে আপনি ইমেল করতে পারবেন যে হেই প্রফেসর, আমি সলিড স্টেট ডিভাইসে কাজ করেছি, তো যেটার সাথে আসলে ডায়োড বা সোলার সেল রিলেটেড, সো আমি আসলে আপনার আন্ডারে কাজ করতে চাই। সো দিজ আর মাই এক্সপিরিয়েন্স, সো মেবি আই ক্যান বি কন্ট্রিবিউটেড টু ইয়োর ল্যাব। তো দ্যাটস ওয়াই রিসার্চ এরিয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি যে আপনারা আসলে এটা অনেক আগে থেকে জানেন। সো আমার স্লাইড আসলে আরো একটা কম প্রেজেন্ট করলে হইতো। বাই দ্য ওয়ে এখানে তো আমি দুইটা প্রোফাইল শো করার চেষ্টা করতেছি। নাম্বার ওয়ান হচ্ছে একটা স্টুডেন্ট, জাস্ট চিন্তা করেন যে তার ভেরি গুড সিজিপিএ, ক্লাসে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড বয়, তার Q1 পাবলিকেশন আছে 1 or 2, গুড কনফারেন্স পেপার, আই মিন নট অনলি কনফারেন্স, ইজ দ্য গুড কনফারেন্স, যে সমস্ত কনফারেন্স গুলা খুবই এলিট গ্রুপের কনফারেন্স চিন্তা করা হয়, সো এইরকম কনফারেন্সে যদি তার পেপার থাকে। এবং রিদিতা ম্যাডাম যেটা বারবার বললেন, এলওআর, ইম্প্যাক্টফুল এলওআর, আপনার এলওআরটা যেন খুবই জেনারেলিস্টিক না হয়, রাদার দ্যান এই এলওআরটা যেন খুবই ইম্প্যাক্টফুল একজন ফ্যাকাল্টি মেম্বার আপনার পক্ষ থেকে লেখেন। তো এই চারটা বা পাঁচটা প্যারামিটারের উপর ভিত্তি করে আমি প্রোফাইল ওয়ানটাকে চিন্তা করতে পারি। এন্ড প্রোফাইল টু হচ্ছে ওকে ফাইন, ইউ ডু হ্যাভ আ সিজিপিএ লেটস সে এটা 3 এর উপরে, বাট আপনি ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ 10%-এর মধ্যে নয়, আপনার কোনো Q1 পাবলিকেশন নাই বিকজ আপনি আন্ডারগ্রেড স্টুডেন্ট, জাস্ট থিসিস শেষ করেছেন, সো আপনার পাবলিকেশন না থাকার পসিবিলিটিটাই বেশি। একটা বা দুইটা কনফারেন্স পেপার থাকতে পারে যেটা বাংলাদেশের লোকাল কনফারেন্স গুলো হয়ে থাকে। অ্যান্ড এলওআর লেটসে আপনি যেহেতু শুধুমাত্র আন্ডারগ্রেড শেষ করেছেন, সো আপনি হয়তো খুব সম্ভবত আপনার সুপারভাইজার থেকে এলওআর পাচ্ছেন, বাকি এলওআর গুলো আপনার নর্মালি একটা ক্লাস টিচারের কাছ থেকে এলওআর আপনি কালেক্ট করতেছেন। সো ক্লাস টিচারের এলওআরটা অত বেশি ইম্প্যাক্টফুল হবে না যতটা আপনার সুপারভাইজার আপনাকে এলওআর দিবে। সো আপনার যদি আন্ডারগ্রেড বা মাস্টার্স বা আরো এই ধরনের আসলে দুইটা ক্যাটাগরিতে আপনার ডিগ্রি থাকলো তাহলে হয়তো আপনি দুইটা জায়গা থেকে ইম্প্যাক্টফুল এলওআর পাইতেন। সো ইন টার্মস অফ এলওআর, প্রোফাইল টু ইজ অলসো আই থিঙ্ক প্রোফাইল ওয়ান এর মতো এতটা হায়ার অপরচুনিটি না। সো আপনি যদি এই দুইটা প্রোফাইলের মধ্যে ফান্ডিং এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, তো দেখবেন যে প্রোফাইল ওয়ান এবং টু তে জিআরএ বা জিটিএ এই দুইটা অপরচুনিটি আসলে ওপেন থাকে। বাট প্রোফাইল ওয়ান যেহেতু প্রোফাইল টু থেকে বেশ খানিকটা এগিয়ে, তো ফেলোশিপ পাওয়ার পসিবিলিটিটা প্রোফাইল ওয়ানের ক্ষেত্রে অনেক বেশি। সো ক্লাসে তো আসলে সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, সো মোস্ট অফ দ্য কেসেই দেখা যাবে যে আমাদের ক্ষেত্রে প্রোফাইল টু এর মানে মানুষজনের সংখ্যাটাই বা ডেন্সিটিটা অনেক বেশি রাদার দেন প্রোফাইল ওয়ান। সো প্রোফাইল টু তাহলে কি করবে, যেহেতু ফেলোশিপ পাচ্ছে না তাকে অবশ্যই কি করতে হবে, প্রফেসরকে ইমেইল করে প্রফেসরকে ম্যানেজ করতে হবে, তাকে বোঝাইতে হবে যে ওকে আমি যদি আপনার ল্যাবে আসি
বা আমি যদি আপনার ল্যাবে রিসার্চের জন্য কন্ট্রিবিউট করতে পারি, তাহলে আপনার ল্যাব এই ক্ষেত্রে উপকৃত হবে। সো আপনি যদি প্রফেসরকে কোনোভাবে এইটা বোঝাইতে অসমর্থ হন, তাহলে কিন্তু আপনার গুড জিআরই স্কোর, অ্যাভারেজ সিজিপিএ, উইদাউট এনি কনফারেন্স পেপার, উইদাউট এনি পাবলিকেশন, ইটস রিয়েলি রিয়েলি হার্ড টু গেট আ ফান্ডিং। সো আপনার প্রোফাইল যদি প্রোফাইল 2 হয়, আমার প্রোফাইল 1ও হতে পারে, আপনি যদি প্রফেসরকে ম্যানেজ করতে চান, তাহলে আসলে তিনটা টপিকে বা তিনটা সিকোয়েন্স আপনাকে মেনটেন করতে হবে। নাম্বার 1 হচ্ছে ফাইন্ড, আপনি প্রফেসরকে কিভাবে খুঁজে পাবেন আপনার রিসার্চ টপিক অনুসারে বা এরিয়া অনুসারে। নাম্বার 2 হচ্ছে এঙ্গেজ, ওই প্রফেসরের সাথে কিভাবে একাডেমিক কানেকশন ক্রিয়েট করবেন বা তাকে ইমেল কিভাবে করবেন, ইমেলের ফরম্যাটটা কি হবে। নাম্বার 3 হচ্ছে ইমপ্রেস, যখন আপনি প্রফেসরের সাথে কমিউনিকেশনে আছেন, প্রফেসরকে কিভাবে আপনি ইমপ্রেস করবেন যে ওকে ফাইন, নাও আই শুড গেট দ্য ফান্ডিং, প্রফেসর আপনাকে কেন ফান্ডিং দিবে, so তাকে ইমপ্রেস করতে হবে। তো আমি যদি প্রথম টপিকে আসি, ফাইন্ডের জন্য আশিক স্যার প্রথমে বলেছিলেন যে আমরা সবসময় অ্যাপ্লাইয়েরও শুরুতে আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করি, ওকে আমি এই এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই। এবং অনেকেরই একটা বদ্ধমূল ধারণা কিউএস টাইম র্যাঙ্কিং বা টাইমস হায়ার যে এডুকেশন র্যাঙ্কিং আছে, এই র্যাঙ্কিং গুলো আসলে ইউএস এর ইউনিভার্সিটি গুলোর সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ না। রাদার দেন ইউএস নিউজ র্যাঙ্কিং যেটা, এই র্যাঙ্কিংটা ফলো করে আপনি আপনার ইউনিভার্সিটির একটা র্যাঙ্কিং করতে পারেন। অ্যান্ড দেন আপনি যেই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চান, সেই ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আপনি পেজে যাবেন, ফ্যাকাল্টিদের প্রোফাইল পাবেন, প্রত্যেকটা ফ্যাকাল্টির ডিসক্রিপশন পড়ে আপনি বুঝবেন যে আপনার রিসার্চ টপিকের সাথে ওই ফ্যাকাল্টি রিসার্চের কতখানি অ্যালাইনমেন্ট আছে। অ্যান্ড দেন আপনার যে প্রফেসরকে পছন্দ হয়, আপনি সেই প্রফেসর গুলাকে একটা এক্সেল শিটে বা কোনো জায়গায় আপনি লিস্ট করে রাখতে পারেন যে এই প্রফেসর গুলাকে আপনি নেক্সট স্টেপে ইমেল করতে যাচ্ছেন। অ্যান্ড অ্যানাদার ওয়ান, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে একাডেমিক কানেকশনস। আপনি ইউনিভার্সিটি র্যাঙ্কিং নিজের মতো করলেন, ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে নিজের মতো প্রফেসর ম্যানেজ করলেন, আই মিন লিস্ট করলেন, এর থেকেও বেটার হচ্ছে আপনার ইমিডিয়েট সিনিয়র বা আপনার থেকে আরো লেটস সে রিসেন্ট 5 ইয়ার্সে যারা গ্রাজুয়েট করে চলে গেছে আপনার ইউনিভার্সিটি থেকে, বা আপনার চেনা জানা যে সমস্ত সিনিয়র আছে, সেটা হতে পারে অন্য ইউনিভার্সিটির, তারা কোন ইউনিভার্সিটিতে কোন প্রফেসরের সাথে কাজ করতেছে, এইটা আপনাকে যদি খুঁজে বের করতে পারেন, তাহলে দেখবেন আপনার প্রফেসর ফাইন্ডিং করার পসিবিলিটিটা অনেক কমে যাবে। যেমন আমার সময় আমি যেটা করেছিলাম, রেদার দেন সার্চিং ফ্রম আ ভেরি স্ক্র্যাচ, একটা ইউনিভার্সিটিতে গিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে প্রফেসর গুলো লিস্ট করে তারপর ইমেল করার থেকে, আমি আমার পরিচিত লেটস সে 10টা সিনিয়র ভাইয়াকে চিনতাম, আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা যে সমস্ত প্রফেসরকে লিস্ট করেছিলেন তাদের লিস্টটা আমাকে দেন। কারণ কি, আমার রিসার্চ টপিক আর সেই সমস্ত সিনিয়রের রিসার্চ টপিকটা আসলে সেম ছিল। সো আমার জন্য ইউনিভার্সিটিতে প্রফেসর খোঁজার কাজটা আসলে অনেক অনেক আই মিন হ্যাসেল ফ্রি হয়ে গেছিল এই একটা কাজ করার জন্য। নাম্বার 2 হচ্ছে এলওআর প্রোভাইডার্স, আপনাকে যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বাররা এলওআর দিচ্ছে, রিকমেন্ডেশন লেটার দিচ্ছে, তারা কিন্তু অনেক কোলাবোরেটিভ কাজ করে। যেমন আমাদের আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে যে সমস্ত সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার আছেন, তারা কিন্তু শুধুমাত্র গ্রিন ইউনিভার্সিটি না, রাদার দেন এর বাইরেও অনেক অনেক ইউনিভার্সিটির সাথে তারা কোলাবোরেটিভ কাজ করেন। তো সেই সমস্ত এলওআর প্রোভাইডার ফ্যাকাল্টিদের সাথে যদি আপনারা কথা বলেন, ওকে স্যার আমি তো বাইরে যেতে চাচ্ছি, তো আপনার কোনো আই মিন কোনো সাজেশন আছে কিনা, বা আপনার কোনো পরিচিত ফ্যাকাল্টি আছে কিনা যার আন্ডারে আসলে পিএইচডি আমি করতে পারি। সো আপনি এইভাবেও আসলে এলওআর প্রোভাইডারের কাছ থেকে একাডেমিক কানেকশনের মাধ্যমে প্রফেসর ম্যানেজ করতে পারেন। নাম্বার 3 হচ্ছে গুগল স্কলার। আই ডোন্ট নো এটা আসলে সবাই ইউজ করে কিনা, বাট আমি প্রথম দিকে এই টেকনিকটা ইউজ করতাম। সেটা হচ্ছে গুগল স্কলার থেকেও আপনি চাইলে কিন্তু আপনার ফিল্ডের প্রফেসর বের করতে পারেন। আমি মেবি এটার একটা লাইভ ডেমো দেখাতে পারি। আপনি যেটা করবেন, নর্মালি গুগল স্কলারে চলে যাবেন, গুগল স্কলারে গিয়ে জাস্ট কোন একটা টপিক আমি বোঝার সুবিধার্থে লেটস আমি ডায়োড লিখে সার্চ দিলাম। তো ডায়োডের টপিকে আপনি অনেকগুলো পেপার খুঁজে পাবেন। তো এই পেপারে দেখবেন বিভিন্ন জায়গায় অথর থাকে, তো আপনি যে কোনো একটা অথরের উপরে যদি ক্লিক করেন, তো ক্লিক করলে অথরের যে রিসার্চ এরিয়া বা রিসার্চ টপিক, এই জিনিসগুলো আপনি এখানে খুঁজে পাবেন। তো আপনি যে কোনো জাস্ট টপিকের উপর ক্লিক করেন। তো আমি দেখলাম যে ফটোনিক্স এর উপরে এই যে দেখেন এই প্রফেসর গুলার কিন্তু সকল লিস্ট চলে আসছে। এখন কেউ যদি মেশিন লার্নিং এর উপরে কাজ করে, তাহলে তাকে যেটা করতে হবে, মেশিন লার্নিং এর উপরে কোন কোন প্রফেসর কাজ করে তার একটা ফাইন্ড আউট করে, আই মিন এক্সট্রাকশন করতে হবে ডাটা। সো তিনি যেটা করতে পারেন, জাস্ট এখানে লিখলেন যে মেশিন লার্নিং, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দুইটা ওয়ার্ডের মাঝখানে অবশ্যই একটা আন্ডারস্কোর সাইন ইউজ করতে হবে। কোনো ইউনো মাঝখানে যদি স্পেস ব্যবহার করেন তাহলে এই মডেলটা কাজ করে না।
সো এটা যদি আপনি এন্টার দেন, দেখবেন যে মেশিন লার্নিং এর উপরে প্রফেসরদের সাইটেশনের উপর ভিত্তি করে আপনি প্রফেসরের একটা হিউজ লিস্ট খুঁজে পাবেন। সো এখান থেকে যদি আপনি খুঁজে বের করেন যে ফাইন এখানে কোন ইউনিভার্সিটি, যেমন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে থেকে আসছে, সো আপনি যদি এই প্রফেসরকে মেইল করতে চান, তাহলে কিন্তু আপনার এরিয়াতে কোন কোন প্রফেসর কাজ করে সেটা কিন্তু খুব সহজে খুঁজে বের করতে পারবেন। সো এই টেকনিকটা আপনি ফলো করতে পারেন। আই ডোন্ট নো আই মিন হেল্প হবে কিনা, বাট আমার ক্ষেত্রে প্রথম দিকে এটা অনেক কাজ করেছিল। অ্যান্ড অলসো রিসার্চ টপিক, আপনি যেই টপিকে বা যেই টাইটেলে আপনার থিসিস করেন, সেই থিসিস টাইটেল লাইনটাও যদি লিখে আপনি গুগল স্কলারে সার্চ দেন, তাহলেও আপনার সেম টপিকে অন্য যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বাররা বা রিসার্চাররা কাজ করতেছে, প্রফেসররা কাজ করতেছে, তাদের একটা লিস্ট আপনি ওখান থেকে খুঁজে বের করতে পারেন। সো আপনার যদি কোনো সিনিয়র পরিচিত না থাকে, আপনার যদি কোনো রিকমেন্ডেশন লেটার যারা দিচ্ছেন তারা যদি কোনো প্রফেসর সাজেশন না দিতে পারে, তাইলে আপনি আইদার ইউনিভার্সিটির লিস্ট করে প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়েবসাইট ঘেটে ঘেটে প্রোফাইল বের করতে পারেন প্রফেসরদের, অথবা যেটা করতে পারেন গুগল স্কলার ইউজ করে কিন্তু খুব ইজিলি আসলে বের করা যায় জিনিসটা। নাম্বার টু হচ্ছে প্রফেসর আপনি ফাইন্ড করে ফেলছেন, তো প্রফেসর ম্যানেজ করার জন্য এখন প্রফেসরকে আপনাকে ইমেল করতে হবে। তো সবাই প্রফেসরকে ইমেল করে, সো ইমেইলে প্রফেসরদের নর্মালি যেটা খুবই জেনারেল ট্রেন্ড হচ্ছে, প্রথম এক দুই লাইনে মানুষ ব্রিফ অফ একাডেমিক্স, মানে আপনার একাডেমিক্যালি আপনার সিজিপিএ বা আপনার সব থেকে হাইলাইটেড যে অর্জনগুলো আছে একাডেমিক লাইনে, সেটা আপনি মেনশন করতে পারেন। দেন আপনার রিসার্চের সাথে প্রফেসরের রিসার্চের কোনো ডিরেক্ট মিল আছে কিনা এটা আপনি মেনশন করতে পারেন। দেন সেকেন্ড প্যারাগ্রাফে নর্মালি আমরা লিখি আমাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড, আমরা কোন ধরনের রিসার্চ এ পর্যন্ত করেছি, এবং আমাদের রিসার্চ স্কিল গুলা কি কি আছে। লেটস আমি এই ধরনের সিমুলেশন টুলস ইউজ করেছি, এই সফটওয়্যার আমি পারি। সো এন্ড অলসো আপনার যদি কোনো রিসার্চ পাবলিকেশন থাকে সেটাও আপনি মেনশন করতে পারেন। বিকজ মোস্ট অফ দ্য ডেটা আপনি যখন ইমেল করবেন তখন কিন্তু প্রফেসরকে একটা সিভি পাঠাবেন, তো সিভিতে কিন্তু আপনার সকল ইনফরমেশনই থাকে। তো তারই একটা সামারি ভার্সন আসলে ইমেলে করবেন। ইমেলটাকে খুব বেশি লম্বা করার দরকার নাই, কারণ এখনকার দিনে মোস্ট অফ দ্য মানুষ ইমেল আসলে মোবাইলেই পড়ে। সো আপনি যদি খুবই লম্বা ইমেল দেখেন, তো দেখা যাবে যে এত বড় ইমেল পড়ার আসলে কারোর আসলে সময় থাকবে না। ইমেলটা আসলে প্রথম 10 সেকেন্ডে যদি প্রফেসর আসলে ইমেলের বডি দেখে মানে পছন্দ করে ফেলে, দেন আসলে ইমেলটা পড়তে চাই। সো ইমেলটাকে খুব বেশি লম্বা করবেন না। প্রবলেম হচ্ছে ইমেইলের এই যে 4টা পয়েন্ট আমি লিখলাম, এই 4টা পয়েন্ট সবাই করে, কিন্তু যেই জিনিসটা সবাই ভুলে যায় এই 2টা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে আপনি আমাকে ইমেল করতেছেন বা আমি একটা প্রফেসরকে ইমেল করতেছি, হঠাৎ করে আমি পরিচয় দিলাম যে আমি অমুক, আমি বাংলাদেশ থেকে আসছি, আমার এই রিসার্চ ব্যাকগ্রাউন্ড, আমি আপনার সাথে কাজ করতে চাই। তার থেকেও গুরুত্বপূর্ণ আপনার ইমেল বডিটা শুরুই করা উচিত, হেই আমি আপনাকে এইভাবে চিনি, আমি আপনার এই পেপারটা থেকে চিনছি, ওকে আমি আপনার একটা কনফারেন্সের একটা প্রেজেন্টেশন দেখে আপনাকে, মানে আই মিন আপনাকে বলতে বুঝাইতেছি প্রফেসরকে, এই প্রফেসরকে আপনি একটা কনফারেন্সে দেখেছেন, বা আপনি কোনো সেমিনারে জয়েন করেছিলেন কোনো একটা প্রফেসরের, বা আপনার ওই প্রফেসরের কোনো একটা পেপার পড়েছিলেন। সো ইনিশিয়ালাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট, প্রফেসরকে আহ, বোঝানো যে প্রফেসর আমি আপনাকে অনেক আগে থেকে হয়তো কোনো পেপার পড়ে বা কোনো একটা কনফারেন্সে বা কোনো সেমিনারে আমি আপনাকে আগে থেকে চিনতাম, সো দ্যাটস ওয়াই আপনার কাজের উপর ইন্টারেস্টেড, অ্যান্ড দেন এই হচ্ছে আমার একাডেমিক্স, এই হচ্ছে আমার রিসার্চ ম্যাথস, এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আমার রিসার্চ স্কিল এইগুলা। সো নাও আই ক্যান বি হেল্পফুল ফর ইউর ল্যাব। সেকেন্ড ভুলটা সবাই যেটা করে, প্রসপেক্টিভ প্রজেক্ট, মানে আপনাকে প্রফেসরকে কিন্তু আপনার মতো ব্যাকগ্রাউন্ডের অনেক স্টুডেন্টই আসলে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে অ্যাভেলেবল আছে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট আপনাকে কিন্তু দেখেন, এটা আসলে আমারও প্রথম থেকে একটা জেনারেলিস্টিক ভুল ধারণা ছিল যে বাংলাদেশে রিসার্চ যেটা করা হয়, আমাদের দেশে আসলে ফান্ডিং জিনিসটা এত বেশি পরিচিত না ইউএসএ তে যতখানি পরিচিত। ইউএসএ তে কোনো প্রফেসরই উইদাউট ফান্ডিং, মানে কোনো জায়গা থেকে টাকা না আসলে আসলে প্রফেসর নিজের উদ্যোগে শুধুমাত্র প্রমোশনের জন্য আসলে রিসার্চ করে না। এখানে যেটা হয়, ফান্ডিং একটা জায়গা থেকে আসে, সেখানে বলা হয় এই হচ্ছে আমার রিসার্চ প্রজেক্ট, এই প্রজেক্টের একটা আউটকাম দরকার। এখন প্রফেসরের যেটা হয়, প্রফেসরের অনেক আইডিয়া আছে মাথায়, বাট তার আসলে ল্যাবে কাজ করার মতো যথেষ্ট সময় নেই। সে তখন সেই ফান্ডিং অ্যামাউন্ট থেকে তার ওই প্রজেক্টের জন্য কিছু স্টুডেন্টকে সে পিএইচডির জন্য জিআরএ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে হায়ার করে। সো আপনি যদি প্রফেসরকে ইমেইলের সময়ে বলে দিতে পারেন যে হেই প্রফেসর আমি তোমার সাথে এই প্রজেক্টে কাজ করতে চাই, এবং ওই প্রফেসর যদি ওই প্রজেক্টেরই ফান্ডিং পেয়ে থাকে, তাহলে যেটা হবে প্রফেসর কিন্তু খুব বেশি আপনার প্রতি ইন্টারেস্টেড হবে, বিকজ উনি ওই টপিকের উপরে বা প্রজেক্টের উপরে ফান্ড পেয়েছে, আবার আপনিও ওই প্রজেক্টে কাজ করতে আগ্রহী,
তাইলে আপনাদের দুজনের মধ্যে কিন্তু কোরিলেশনটা অনেক বেশি। আর প্রশ্ন হচ্ছে প্রফেসর কোন প্রজেক্টে ফান্ডিং পেয়েছে এটা আমি কিভাবে জানবো? এটা খুবই ইজি ওয়ে, আপনি জাস্ট প্রফেসরের নাম দিয়ে লিখবেন যে এই অমুক প্রফেসর অমুক, রিসেন্ট গ্রান্টস অর রিসেন্ট ফান্ডিং অ্যাভেলেবিলিটি, এটা লিখে সার্চ দিলে যে দুইটা বা তিনটা ওয়েব পেজ আপনার গুগল প্রথমে দেখাবে। এখানে আপনি প্রফেসরের রিসেন্ট ইয়ারে কি কি ফান্ডিং বা কোন কোন টপিকের উপরে পেয়েছে এটা আপনি একটা আইডিয়া পেয়ে যেতে পারেন। এবং অ্যানাদার ওয়ান হচ্ছে প্রফেসরদের নর্মালি রিসেন্ট যে সমস্ত পাবলিকেশন হয় সেই পাবলিকেশনের উপরেই আসলে প্রফেসরদের প্রজেক্ট থাকে। যেমন এরকম আমার কেসে এমন আমি উদাহরণ দেখেছি যে একটা প্রফেসর ধরেন সোলার সেলে অনেক কাজ করছে এবং তার সাইটেশনের অনেক সাইটেশন হচ্ছে সোলার সেলের উপরে। তো আমি প্রফেসরকে মেইল করছি, হেই প্রফেসর, আই ওয়ান্ট টু ডু আ রিসার্চ উইথ ইউ অ্যাবাউট সোলার সেল। সমস্যাটা হচ্ছে সোলার সেলে সে রিসার্চ করছে গত 10 বছর আগে। রিসেন্টলি দেখা গেল সে অন্য কোনো টপিকে ফটো ডিটেক্টরের উপরে সে লেটসে অনেক বেশি ফান্ডিং পেয়েছে। সো আমি যদি তাকে সোলার সেল নিয়ে তাকে বলি যে এই প্রফেসর আমি তোমার সাথে কাজ করতে চাই সোলার সেলে, কিন্তু তা রিসেন্টলি তার কিন্তু কোনো ফান্ড নাই সোলার সেলে, তো সে কিন্তু আমার মেইলের প্রতি আসলে অতটা উদ্বুদ্ধ হবে না। রাদার দেন আমার সেম ব্যাকগ্রাউন্ডের আমার সেম প্রোফাইলের যদি আরেকটা ছেলে যদি ফান্ডিং অ্যাভেলেবিলিটি দেখে মেইল করে, হেই প্রফেসর আমি তোমার সাথে লেটসে ফটো ডিটেক্টরে কাজ করতে চাই, তো প্রফেসর কিন্তু আমার থেকে তার প্রতি আরো বেশি ইন্টারেস্টেড হবে, বিকজ তাদের এই রিসার্চের প্রজেক্টের অ্যালাইনমেন্ট অনেক বেশি। দ্য লাস্ট ওয়ান, প্রত্যেকটা মেইলের লাস্টে আপনার এইটাই মেনশন করা উচিত আপনি ওই প্রফেসরের ল্যাবে গেলে প্রফেসরের ল্যাবে রিসার্চে আপনি কিভাবে কন্ট্রিবিউট করবেন। সো আপনার কন্ট্রিবিউশনটা কোথায় কোথায় হবে, আপনি কি কি স্কিল জানেন, এটা দিয়ে প্রফেসরের ল্যাবে কিভাবে হেল্প করতে পারেন, এটা যদি আপনি না লিখেন আসলে সেই মেইলের রিপ্লাই পাওয়া খুবই টাফ। এক্সেপ্ট আপনি যদি খুবই ইউনো এক্সেপশনাল প্রোফাইল নিয়ে যান তাহলে আপনি আসলে যে কোনো কিছু লিখলে আসলে রিপ্লাই পাবেন। বাট মিডিয়াম ক্যাটাগরির যদি প্রোফাইল নিয়ে যাওয়া হয় আমার মনে হয় এই ব্লু কালারের যে পয়েন্টগুলো আমি একটু মেনশন করেছি এগুলো আসলে লিখতে পারলে মেইলটা রিপ্লাই পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর নাম্বার থার্ড, ইমপ্রেস, আপনার প্রোফাইল ম্যাচ করে আপনার মেইল পড়ার পরে যদি প্রফেসর খুশি হয় বা ইন্টারেস্টেড হয় যে হে আমি তোমাকে হায়ার করতে চাই, উনি আপনাকে একটা ইন্টারভিউ কলে ডাকবে। এবং এই ইন্টারভিউ কল নিয়ে আমি আসলে খুব বেশি ডিসক্রিপটিভ বলতে চাই না, বিকজ এটা ডিপেন্ড করবে কেস বাই কেস, আপনি কোন ধরনের টপিকের উপরে কাজ করতেছেন তার উপর ভিত্তি করে আপনার এই ইন্টারভিউ সিস্টেমটা আসলে ভ্যারি করতে থাকবে। বাট এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে কেন হায়ার করা উচিত আপনি পুরো ইন্টারভিউতে এটাই বোঝানোর চেষ্টা করবেন যে এই এই রিজনে আমাকে আসলে হায়ার করা উচিত। নর্মালি মানুষ যেটা করে ইন্টারভিউ যখনই প্রফেসর কল করে তখন ওই প্রফেসরের ল্যাবে অন্য যে সমস্ত স্টুডেন্ট আছে মানুষ তাদেরকে মেইল করে যে আমি প্রফেসর থেকে ইন্টারভিউ কল পেয়েছি, আমি প্রফেসরের জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারি ইন্টারভিউর জন্য। তো বেসড অন দ্য সাজেশন আসলে নর্মালি ইন্টারভিউ গুলো হয়ে থাকে। So আমার মনে হয় ফাইন্ডিং দ্য প্রফেসর ইজ দ্য ইনিশিয়াল স্টেপ। আপনি যদি ইমেল করেন and আপনি যদি রিপ্লাই পেয়ে যান প্রফেসর থেকে, ইন্টারভিউর ব্যাপারটা তখন আপনার রিসার্চের টপিকের উপর ভিত্তি করে এটা আসলে ভ্যারি করতে থাকবে। সো আমার মনে হয় এখানে আসলে খুব বেশি ডেসক্রিপটিভ বলার মতো আমার কিছু নাই। সিভি সিভি নিয়ে আমার মনে হয় আপনারা অনেক সেমিনার করেন, আমাদের পিএলএসডি তেও সিভি কিভাবে রাইট করতে হয় সো এগুলো শেখানো হয়। সো সিভি নিয়ে এক্সেপশনাল আমার তেমন কিছু বলার নাই, জাস্ট দুইটা সিভির স্যাম্পল দেখাইতে চাই। রিসেন্টলি বুয়েটের বিজয় শিকদার দাদা হচ্ছে এমআইটি তে গেছেন, অ্যান্ড আমার ফ্রেন্ড রমিত দত্ত হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে গেছে। দিস টু ইউনিভার্সিটি দ্য র্যাঙ্কিং 1 and 2 অ্যাকর্ডিং টু ইসি র্যাঙ্কিং। সো আমি জাস্ট যেটা করতে চাইছি ওনাদের দুইজনের সিভিটার একটা স্যাম্পল আপনাদেরকে দেখাতে চাই, তাহলে আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে নর্মালি আমরা পিএলএসডি কোর্সে যে সিভিটা আমরা বানাই আমাদের নিজস্ব ছবি দিয়ে বা ফটো দিয়ে, ওই ফটো যুক্ত সিভির সাথে একটা গ্রাজুয়েট স্টুডেন্টের সিভির মধ্যে ডিফারেন্সটা কি। সো আমি আসলে সিভি দুইটার স্যাম্পল আপনাদেরকে একটু দেখাই। প্রথমটা হচ্ছে বিজয় শিকদার দাদার সিভি। সো আপনি প্রথমে যেটা দেখতেছেন সিভিতে কিন্তু কোনো ছবি নাই। সো আপনি যখন একাডেমিক সিভি বানাবেন স্পেশালি পিএইচডি ফান্ডিং এর জন্য আপনার সিভিতে আসলে কোনো ছবি না দেওয়াই ভালো। এডুকেশন লিখছেন উনি, দেন হচ্ছে রিসেন্ট অনার্স অ্যাওয়ার্ডস যদি থাকে, রিসার্চ ইন্টারেস্ট যদি থাকে, এটা খুবই ক্লিয়ারলি আপনাকে মেনশন করতে হবে যে কোন টপিকে আপনি রিসার্চ করতে চান। দেন আপনার যদি কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে আপনার সেটা আন্ডারগ্রেড থিসিস হতে পারে। থিসিসের পরেও অনেকে বিভিন্ন প্রফেসরদের সাথে কাজ করে গ্রিন ইউনিভার্সিটি আমি জানি, সো সেটা একটা ডিসক্রিপশন থাকতে পারে। আপনি যদি ইন দ্য মিন টাইম পাশ করার পরপরই কোনো চাকরিতে জয়েন করেন সেটার প্রফেশনাল এক্সপিরিয়েন্স আপনি জয়েন করে লিখতে পারেন। আপনার যদি আইদার কোনো পাবলিকেশনস থাকে সেই পাবলিকেশন গুলো আপনি নোট ডাউন করতে পারেন। আপনার যদি কোনো পাবলিকেশন সাবমিটেড থাকে বাট এখন অ্যাকসেপ্টেড হয়েছে কি হয় না এটা আপনি জানেন না, সেটা আপনি নোট ডাউন করতে পারেন। অলসো দ্য টেকনিক্যাল স্কিলস, আপনি যেহেতু প্রফেসর ল্যাবে যাবেন কোন ধরনের স্কিল সেট আপনার আছে সেটা আপনি নোট ডাউন করবেন। অ্যান্ড আদার
যদি লিডারশিপ অ্যাক্টিভিটিস আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। আমি আরো একটা সিভি দেখাতে চাই, রমিত দত্ত আমার ফ্রেন্ড, ওর সিভিটা আপনি একটু খেয়াল করলে দেখবেন, ওর সিভিটা আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় বিজয় শিকদার দাদার মতো এত বেশি কম্প্যাক্ট এবং গোছানো না। ইনফ্যাক্ট দাদার সিভিতে আপনি দেখতেছেন মাত্র 2 পৃষ্ঠা সিভি, বাট রমিতের সিভিটা হচ্ছে প্রায় 5 পৃষ্ঠা বা 6 পৃষ্ঠার একটা সিভি। এবং এটা কিন্তু সিভির ফরম্যাটিং এর উপর ডিপেন্ড করে না, ব্যাপার হচ্ছে সিভিতে আপনি কি কি পয়েন্ট অ্যাড করতেছেন এটা ইম্পর্টেন্ট। মানে আপনি সিভিটা কত ড্রামাটিক ওয়েতে, কত সফিস্টিকেটেড ওয়েতে বানাইতেছেন, এটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনি সিভিতে কোন কোন পয়েন্ট গুলা নোট ডাউন করতেছেন। সো এটা চাকরির ইন্টারভিউ না যে আপনার সিভিটা একজন দেখবে, দেন 3 সেকেন্ডের মধ্যে ডিসিশন নেবে যে ওকে ফাইন আমি একে জিআরএ অফার দিব কি দিব না। আপনি একটা ইউনিভার্সিটিতে পে করেন, একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে মিনিমাম $90 টু $100, মানে প্রায় এখনকার হিসাবে মনে হয় 15,000 টাকা অ্যাপ্লিকেশন ফি। তো 15,000 টাকা অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরে আপনার সিভিটা অন্তত আপনি বিশ্বাস করেন 30টা সেকেন্ডের জন্য হলেও দেখা হয়। সো আপনার সিভির মানে লুকিং এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সিভির ভেতরে আপনার যেন প্রত্যেকটা ইনফরমেশন থাকে আপনার রিসার্চটাকে। এবং দেখবেন দুইটা সিভিতে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এডুকেশনের পরপরই রিসার্চ ইন্টারেস্টটা খুবই ক্লিয়ারলি মেনশন করা যায়, আমি এই টপিকে রিসার্চ করতে চাই। অ্যান্ড অলসো বিজয় শিকদার দাদারটা যদি দেখি, এই যে হোয়াইট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর মেমোরি ডিভাইসেস বা 2D কোয়ান্টাম ম্যাটেরিয়াল স্পিন্টনিক ডিভাইসেস, সো খুবই ক্লিয়ারলি রিসার্চ ইন্টারেস্টটা মেনটেন করা। সো এই পয়েন্টটা খুবই আই মিন ইম্পর্টেন্ট, রাদার দেন অন্যান্য পয়েন্টগুলো আমার মনে হয় অন্যান্য সিভি আপনারা যেভাবে লিখেন আপনার জীবনে যা অর্জন আছে সেটাকে আসলে হাইলাইট করা। সো দ্যাটস দ্য সিভি পয়েন্ট। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর রেডি ফর দ্য অ্যাপ্লিকেশন। আপনি যদি প্রোফাইল বিল্ড আপ করেন, প্রফেসরকে ম্যানেজ করতে পারেন, দেন আপনি প্রফেসরকে জানিয়ে ওই ইউনিভার্সিটিতে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। অ্যান্ড হোপফুলি ইফ এভরিথিং গোজ ওয়েল ইউ উইল বি ফান্ডেড। সো আমার টপিকটা এখানেই মেবি শেষ। মেবি একটা ক্যালকুলেশন বা কস্ট অ্যানালাইসিসটা রুকসানা পারভিন ম্যাডাম দেখাতে পারেন। ফুল ফান্ডিং বললেও আসলে কত খরচ হয় ইনিশিয়ালি, একটু যদি ডিসকাস করেন। আহ ওকে, অনেকেরই কোশ্চেন থাকে যে আমি বাইরে যেতে চাচ্ছি, আমার আসলে কত টাকা হাতে নিয়ে অ্যাপ্লিকেশন করতে নামতে হবে, বা আমি যে আসবো আমার কত টাকা খরচ হবে। আসলে আমি যদি সাকলাইন যেভাবে বললো আর কি, আমি যদি প্রত্যেকটা স্টেপ ফলো করি এভাবে, আমি যদি প্রফেসর একটা ম্যানেজ করতে পারি কোনোভাবে ইন্টারভিউ এর পরে বা ইন্টারভিউ বা ইমেইলের মাধ্যমে, তাহলে আসলে ফুল ফান্ড এই কথাটা তখন আমরা জানতে পারবো। ফুল ফান্ড মানে হচ্ছে আপনার ইউএসএ তে থাকা, খাওয়া, এবং আপনি যে ইউনিভার্সিটিতে টিউশন ফি দিতে হবে, আপনি কোর্স নিচ্ছেন বা আরো যা করতেছেন সবকিছুর জন্য যে টাকাটা পুরাটা আপনার দিবে হয় ইউনিভার্সিটি, অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হলে প্রফেসরের প্রজেক্টের টাকা থেকে আপনাকে দেয়া হবে। তারপরেও কিছু টাকা থাকে যেটা নিয়ে আপনাকে আসলে অ্যাপ্লিকেশনে নামতে হয়। সেই কিছু টাকাটা অ্যাকচুয়ালি হচ্ছে কিসের টাকা? আইএলটিএস দিতে টাকা লাগে। আইএলটিএস দিতে মনে হয় এখন 22,000-এর মতো টাকা লাগে বাংলাদেশে, 22,500। জিআরই যদি কেউ দেয় সেখানে 25,000 বা এরকমই লাগে, বিশ পঁচিশ ম্যাম হাজার টাকা আইএলটিএস লাগে। 25,000। আচ্ছা, আইএলটিএস এখন বেড়ে গেছে, আমি দিছিলাম আর কি 22,000 দিয়ে বা 20,000 দিয়ে। তো আইএলটিএস এর পরে আবার টাকা লাগবে ধরেন, অন এভারেজ আইএলটিএস আর জিআরই মিলে আমার 50,000। এরপরে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে আপনার মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা আপনাকে ধরে রাখতে হবে যে হ্যাঁ আমি ধরে রাখবো। এখন আপনি যদি অনেক মেইল করেন, সেখান থেকে 5টা ইউনিভার্সিটি সর্ট করে নিয়ে আসেন যে হ্যাঁ আমি এই 5টাতে সর্ট করব, কারণ এই প্রফেসর গুলোকে আমাকে অ্যাসিওরেন্স দিছে যে আচ্ছা তুমি অ্যাপ্লাই করো, তোমাকে আমি নিতে পারি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রফেসররা এত ইমেইল পায় যে ওরা আসলে সবাইকে ইন্টারভিউ দিতে পারে না, অ্যাসিওরেন্সও দিতে পারে না। তো আবার কোন কোন ইউনিভার্সিটি আগে প্রফেসরের হাতে দেয়ই না, কোন কোন ইউনিভার্সিটির ফান্ডিংটা থাকে সেন্ট্রাল। ওরা প্রথমে শুরুতে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা রিসিভ করবে, এরপরে তারাই ফ্যাকাল্টি মেম্বারদের কাছে পাঠাবে যে এই আমাদের অ্যাপ্লিকান্ট পুল, এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো লোক চুজ করো। সে সেটাকে বলে সেন্ট্রাল ফান্ডিং। তো অনেক সময় সেন্ট্রাল ফান্ডিং পাওয়ার জন্য আপনাকে অনেকগুলো অ্যাপ্লাই করতে হয়, যেমন আমি মনে হয় 11টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, সাকলাইন আরো অনেক, মোটামুটি 11টা থেকে 15টার মতো মনে হয় অ্যাপ্লাই করছিল। তো অ্যাপ্লাই এর ক্ষেত্রে আমি বলবো কস্ট কাটিংটা অ্যাপ্লাই এর ক্ষেত্রে আপনারা করবেন না। কারণ দেখা যাবে যে আপনি শুধুমাত্র টাকার কথাটা ভাবলেন,
অ্যাপ্লাই করলেন না, এবং এই কারণে আপনার যেই যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী কোনো ইউনিভার্সিটিতে আপনি যেতে পারলেন না, শুধুমাত্র এই জায়গায় কস্ট কাটিং করার জন্য। আপনি অন্য জায়গায় কস্ট কাটিং করতে পারেন, বাট এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত। তো সেই হিসেবে আপনার আহ 1 লাখ টাকা হয়তো রেখে দেওয়া উচিত। কারণ কিছু কিছু ইউনিভার্সিটিতে যদি আপনি বলেন যে আমি বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশ থেকে আসতেছি, আমার তো এত টাকা নাই, তুমি কি আমাকে অ্যাপ্লিকেশন ফিটা ওয়েবার দিবা, ওরা অনেক সময় অ্যাপ্রুভ করে যে হ্যাঁ তোমার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, তাছাড়াই আমরা তোমার অ্যাপ্লিকেশনটা করব, গ্রহণ করলাম। তো সেই ক্ষেত্রে আপনি ইমেইল করে করে গ্রাজুয়েট কোঅর্ডিনেটরদেরকে ইমেইল করে করে আপনি ম্যানেজ করতে পারেন যে আপনি এটাকে বলে অ্যাপ্লিকেশন ফি ওয়েবার ম্যানেজ করতে পারেন। তো অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ওয়েবার ম্যানেজ হলে আপনার মোটামুটি 1 লাখ টাকা যদি বাজেট রাখেন অ্যাপ্লাই এর জন্য, সেটা হয়ে গেল। তো আমাদের 50,000 যোগ 1 লাখ হয়ে গেল 1.5 লাখ। এরপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন, যদি অ্যাডমিশন হয়ে যায় এরপরে ভিসা ফি, আর আরেকটা ফি আছে যেটা সেভিস ফি। আরেকটু স্টেপে নামলে আপনারা বুঝবেন জিনিসটা কি, এই দুইটা ফি লাগে আর কি। তো এই দুইটা মিলায়ে আর কি মোটামুটি 40,000 আর 25,000, তো মোটামুটি 70,000 এখানে লাগে। তো গেল কত, আমাদের 2,30,000 হয়ে গেছে আমাদের মোটামুটি এখনো পর্যন্ত। এরপরে আপনি ফার্স্ট মাসে এসেই তো স্যালারি পাবেন না। আপনি যদি ফুল ফান্ডেড হয়ে থাকেন তাহলে তো 1 মাস পর থেকে আপনি বেতন পাচ্ছেন। তো প্রথম মাসে এসে যে আপনি বাসা নিবেন, প্রথম মাসে সে এবং এসে যে খাবেন, সে টাকাটা আপনাকে দেশ থেকে নিয়ে আসতে হবে। তো এখানে বাসা ভাড়াই অনেক বেশি। তো সেই হিসেবে 2 লাখ টাকা মোটামুটি লাগে। 1 লাখ টাকা বাসা ভাড়াই ধরেন কোনো কোনো ক্ষেত্রে। আর 550,000 বা 1 লাখ টাকা আপনি প্রথম মাসের খরচ হিসেবে নিয়ে আসলেন, তো এই 2 লাখ। আর প্লেন ভাড়া আছে আমাদের বাংলাদেশ থেকে ইউএস এর, প্লেন ভাড়া অনেক জায়গা ভেদে মোটামুটি 1.5 লাখ থেকে 2 লাখ হয়। তো আমি মোটামুটি অন এভারেজ একটা হিসাব করেছি আহ আহ, যে মোটামুটি একজন মানুষ যদি আসতে চায় ফুল ফান্ড সহ ইউএসএ তে, তাহলে তার 4 থেকে 5 লাখ টাকা আর কি, বা এর থেকে কম করা সম্ভব, বাট আমার যদি একটু ঢিলা ঢালা অ্যাপ্লাই করেন যে হ্যাঁ আমি একটু বেশি করে অ্যাপ্লাই করলাম, পসিবিলিটি বাড়ালাম অ্যাডমিশন পাওয়ার, সেক্ষেত্রে আমার মনে হয় 4 থেকে 5 লাখ টাকা হাতে রেখে নিয়ে অ্যাপ্লাই করা উচিত। একদম ইউএসএ তে আসা পর্যন্ত খরচ হবে। বাট টেনশনের কোনো কারণ নাই, এরা যেই স্যালারি দেয়, আমরা যেই লাইফ স্ট্যান্ডার্ড থেকে চলে আসছি এখানে, এদের স্যালারির অর্ধেক বাসা ভাড়া দিয়ে বা আরো খেয়েও আপনার টাকা বাঁচবে। সো আপনি যেই 4-5 লাখ টাকা খরচ করে আসবেন, সেটা দেখা যাবে 3-4 মাস পরেই, 3-4 মাসের মধ্যেই আপনার জমে গেছে বা ওটা আপনি খরচ করে ফেলতে পারতেছেন। সো এই ইনভেস্টমেন্টটা জরুরি, এই ইনভেস্টমেন্টটা বৃথা যাবে না, আপনি এই ইনভেস্টমেন্টটা আর কি করতে পারেন। তো এইটাই। আহ, আর আরেকটা ব্যাপার বলতে চাই, আচ্ছা আর বলতে চাই না, কিছু যদি থাকে তাহলে আমাদের পার্সোনালি মেইল করে করে দিতে পারেন। তো ম্যাম আমি এতটুকুই। এখানে একটু আর অ্যাড করি, হ্যাঁ হ্যাঁ, অনেকে হয়তো হ্যাঁ চার হ্যাঁ, 4 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকার কথা শুনে ভয় পেতে পারে। হ্যাঁ বাট হ্যাঁ, হ্যাঁ, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি ফান্ডিং না পান, বা আপনি যদি ইউএসএ তে লেটস সে অ্যাপ্লাই করলেন, স্কলারশিপ পেলেন না, আপনি আসলেন না, সো মানে আসার আগে কিন্তু আপনাকে 4-5 লক্ষ টাকা না, ম্যাডাম যে যে হিসাবটা দেখালেন ওখানে প্রায় 1.5 লক্ষ টাকা উনি এয়ার ফেয়ার অর্থাৎ প্লেনের ভাড়া হিসাবে কনসিডার করেছেন। আমি যদি খুব ভুল না করি ম্যাডাম 2 থেকে 2.5 লক্ষ টাকা হিসাব করেছেন। আই মিন প্রথম মাসে এখানে আসার পর থাকার যে খরচটা অ্যারাউন্ড 2 লক্ষ টাকার মতো। তার মানে 3.5 লক্ষ টাকা আসলে আপনি এইখানে আসার পার্সপেক্টিভে খরচ হচ্ছে। তো আপনার হুম হুম হুম, অ্যাপ্লিকেশনের জন্য নর্মালি কিন্তু খরচ হয় অ্যারাউন্ড, এটা এটা ডিপেন্ড করে আপনি যদি ওয়েবার ম্যানেজ করতে পারেন মানে প্রফেসর থেকে বা প্রোগ্রাম কোঅর্ডিনেটর থেকে বিভিন্ন ইউনিভার্সিটির, কারো কারো ক্ষেত্রে এটা 40,000 টাকা বা 60,000 টাকার মধ্যেও শেষ হয়ে যায়। আর জিআরই আইডিএস দিয়ে সব মিলে হয়তো আপনার ম্যাক্সিমাম 1 লক্ষ টাকার মতো খরচ হবে। আর যদি আপনি ফান্ডিং পেয়ে যান, আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টকে যেভাবে দেখেছি আসলে কেউই ছাত্র জীবনে 5 লক্ষ টাকা নিজের পকেটে জমাতে পারেন না, নিয়ে এভাবে আসতে পারে না। সবাই হয়তো ওকে ফাইন কোনোভাবে হয়তো আমার কাছে 80,000 টাকা বা 50,000 টাকা আছে, ঠিক আছে, কারোর থেকে কোনোভাবে হয়তো বা অ্যাডমিশনটা যদি পেয়ে যায়। আমি ইভেন আমার ইউনিভার্সিটিতে এমন বুয়েটের অনেককে চিনি যারা আসার পর এখন তারা বিভিন্ন জায়গা থেকে যে লোন করে এসেছিল, বিকজ আপনি ফান্ডিং পেয়ে গেছেন, তখন আসলে সবাই জানে আপনি ইউএসএ তে চলে যাচ্ছেন, তখন দেখবেন আপনার রিলেটিভসরা এসে বলে যে ওকে ঠিক আছে আমি তোমাকে 2 লক্ষ টাকা দিলাম, তুমি এটা, আমি জানি এটা কেন হয় বাট এটা অনেকের ক্ষেত্রে হয়। সো আমি যেমন নিজে যখন আসছি আমি 2-3টা ব্যাংকে ক্রেডিট কার্ড ইউজ করছিলাম। সো তো যেটা হয়েছে, আমি আমার ওয়াইফ যখন আসছি আমার ক্ষেত্রে কস্টটা অ্যারাউন্ড ওরকম 5-এর মতোই বা 5.5-এর মতো গেছিল। সো আমি 3 ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে এটা ইউজ করার পর আমি এটা আসলে আসার 1 মাস বা 2 মাসের মধ্যে ওটা আসলে
ওটা পরিশোধ করে দিতে পারছি। সো এটা যদি আপনার ক্ষেত্রে ব্যাংক থেকে লোন না নিতে হয়, বিকজ আমি চাই না আপনি ইন্টারেস্টের মধ্যে পড়ে যান, ঝামেলার মধ্যে। সো ক্রেডিট কার্ডে আপনাকে 1 মাসের মতো সময় বা সুযোগ দেয় যে আপনি এর মধ্যে, আই মিন, ওটা মানে পেমেন্ট করলে আর কোনো ইন্টারেস্ট দেওয়া লাগে না। সো আসার পরেই আপনি আসলে বিলগুলো পরিশোধ করতে পারেন। আর আই থিঙ্ক আপনাদের কারো যদি ফান্ডিং হয়ে যায়, আপনাকে কখনোই ব্যাংকের দ্বারস্থ হইতে হবে না। আপনি জাস্ট একটা নেক্সট অফ গ্রুপে পোস্ট দিবেন যে আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি, আমার পকেটে 5 লক্ষ টাকা নাই, বাট আমি ফান্ডিং পেয়েছি, সবকিছু রেডি, বাট আমার প্লেন ভাড়া এবং এখানে আসার মতো ক্যাপাবিলিটি নাই। আমি ডেফিনেটলি শিওর আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন ওই ইউনিভার্সিটিতে যারা রানিং স্টুডেন্ট আছে সিনিয়র, তারাই আপনাকে ওই অ্যামাউন্টটা দিয়ে হেল্প করবে যে ফাইন তুমি আসো, আসার পরে 1 মাস বা 2 মাস পরে তুমি এটা আমাদেরকে শোধ করে দাও। সো 4 লক্ষ বা 5 লক্ষ টাকার কথা শুনে ভয় পাওয়ার কিছু না, এটা আসলে হ্যাঁ, ম্যাক্সিমাম এটা আশি একটা আশি ভালো হাজার পয়েন্ট। থেকে। হ্যাঁ, এটাই। স্যার আরো বেশি সহজ করে দিছে। আমি আরেকটা গ্রুপের নাম বলতে চাই, সেটা হচ্ছে নেক্সট টপ ইউএসএ। আমরা তো সবাই ফেসবুকে আছি, তো একটা গ্রুপ আছে নেক্সট, তারপর টপ ইউএসএ। সাকলাইন, যদি পারো তো গ্রুপটার লিংক যদি একটু ওদেরকে চ্যাট বক্সে দেওয়া যায়। মানে এই গ্রুপটাতে আপনি সব ধরনের হেল্প, একদম শুরু থেকে স্ক্র্যাচ থেকে কিভাবে আপনি ইউএসএ যাবেন, কিভাবে ভিসার কোনো জটিলতায় পড়লে সেটা সলভ করবেন, কিভাবে প্রফেসর একটা ইমেইল দিছে এই ইমেইলের রিপ্লাই আমার কিভাবে দেওয়া উচিত, বা এই এই ধরনের সবকিছু সার্চ করলেই পাওয়া যায়। মানে কেউ না কেউ কোনো না কোনো সময় জিজ্ঞাসা করেছে। তো এই গ্রুপটা আমি থ্রু আউট মাই জার্নি খুবই হেল্পফুল পাইছি, নেক্সট অফ ইউএসএ। তো সবাই চাইলে এই গ্রুপটাতে জয়েন হইতে পারেন যাদের ইউএসএ তে পড়ার ইন্টারেস্ট আছে। এই গ্রুপটা যে কোনো ধরনের হেল্পে, সব এক্সপার্টরা আর কি আছে এটাতে, একদম রিজনেবল একটা সলিউশন পাওয়া যায় আর কি এই গ্রুপটাতে। এই তো। থ্যাংক ইউ ভেরি মাচ রুকসানা আপু, সাকলাইন স্যার এবং আশিক স্যারকে তাদের ইনসাইটফুল থটস শেয়ার করার জন্য। আমরা খুবই শর্ট একটা কিউএনএ সেশন নিব, 4 থেকে 5 মিনিটের। তো আমাদের অডিয়েন্সদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তারা প্রশ্ন করতে পারেন। খুব শর্ট, হ্যাঁ, আমরা তো সময়ের ব্যাপারটা মাথায় রাখবো অবশ্যই, ওনাদের ওখানে টাইম ডিফারেন্সের ব্যাপার আছে। আমরা 4 থেকে 5 মিনিটের একটা শর্ট কিউএনএ নিব। হ্যাঁ, হ্যান্ড রেজ করবেন সবাই এবং ছোট করে প্রশ্নগুলো করে ফেলেন। ঠিক আছে, দ্য ফ্লোর ইজ ওপেন নাও, এভরিওয়ান থ্রো দেয়ার কোয়েশ্চেন্স। আসসালামু আলাইকুম স্যার, ম্যাম। আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আমি আসসালাম। আশরাফুল। হ্যাঁ, আহ, আশরাফুল, চিনতে পারবো না কেন? জি ma'am। তো আমার প্রথম প্রশ্ন, প্রথম স্লাইড থেকেই যে আহ, আমি সিলেক্ট করলাম আমি এমএসসি তে যাব নাকি পিএইচডি তে। এখন আমি যখন ইউনিভার্সিটি সিলেক্টে যাচ্ছি, ইউএস নিউজেই আমি গেলাম। তো ওইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে জেনারেল ইউনিভার্সিটি র্যাঙ্কিং, একটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ র্যাঙ্কিং। তো জেনারেল ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখতে আমার খুব একটা সমস্যা হচ্ছে না, বাট সাবজেক্ট ওয়াইজ র্যাঙ্কিং দেখতে গেলে পেইড একটা ইয়ে আচ্ছা। চাচ্ছে। এইটা হুম, কিভাবে হুম, হুম। ওভারকাম করা যায়? আচ্ছা, এটা হচ্ছে আহ, আমাদের আসলে সাবজেক্ট ওয়াইজ র্যাঙ্কিংটা দেখতে হবে। আর সাবজেক্ট ওয়াইজ র্যাঙ্কিংটা 10টা পর্যন্ত ফ্রি দেখায় যতদূর পর্যন্ত আমি জানি। বাকিগুলা দেখতে হলে আমাদের হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে হয়। তো আমি যেটা করছিলাম, আমার কলিগদের মধ্যে প্লাস আমার পরিচিত অনেকে আছে, সবাই মিলে আমরা একটা আইডি কিনছিলাম আর কি। এবং সেটা কিনতে আমাদের মোটামুটি 3000 টাকা লাগছিল। আর আমরা মনে হয় 6 জন না 7 জন ছিলাম, 500 টাকার মধ্যে আমাদের হয়ে গেছে। এই সাবস্ক্রিপশনটা ছিল 1 বছরের জন্য। তো 1 বছরের জন্য আর কি 500 টাকা আমরা মনে হয় আমাদের সবার জন্য খুব রিজনেবল আহ, প্রাইস। তো যারা ইন্টারেস্টেড আছে এরকম কাউকে মিলাই নিয়ে আপনি আহ, এটা কিন্তু দেখতে পারেন আশরাফুল, যে আহ, সবাই আমার মিলে মনে কিনতে। হয় আর যদি ম্যাডাম, হ্যাঁ। ইয়েস, হুম, আমার হুম। মনে হয় আমার সাথে আপনি একমত হবেন, সেটা হচ্ছে 500 টাকা সাবস্ক্রিপশন 6 জন মিলে 3000 টাকা খরচ করে বিন্দুমাত্র কোনো লাভ হয় না। ও আচ্ছা, আগের যারা- আগের যারা- পিডিএফটা তো আছেই। এক্স্যাক্টলি, আমি এবং হ্যাঁ, হ্যাঁ। আমি আমার কাছে আমি হচ্ছে রিসেন্ট, মানে জাস্ট গত বছরে আমি প্রত্যেক ইউনিভার্সিটির নাম ধরে ধরে একটা এক্সেল শিট বানায় একটা পিডিএফ বানাইছিলাম। আমি গ্রুপের চ্যাট বক্সে আমি ওই ইসি র্যাঙ্কিং এর পিডিএফটা দিয়ে দিয়েছি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এবং ন্যাশনাল র্যাঙ্কিং। সো আপনারা ওইখানে আসলে পেয়ে যাবেন, বাহ, তাইলে তো। সাবস্ক্রিপশনটা নেওয়ার হ্যাঁ, দরকার হ্যাঁ, নাই। তাহলে আর তো কোনো সেকেন্ড সমস্যা কথা নেই। হচ্ছে, অনেকে দেখছি কোশ্চেন করছেন সিবির ফরম্যাট গুলো চাওয়ার জন্য। সো আমি দুইটা সিবি এবং ইসি র্যাঙ্কিং ডিপার্টমেন্ট ওয়াইজ আমি তিনটা জিনিস আসলে চ্যাট বক্সে দিয়ে রাখছি, তো কাইন্ডলি চ্যাট বক্সটা আপনি চেক করলে পাবেন। হুম। আর খুব সম্ভবত সিভি গুলা লেটেকে বানানো। তো আমাদের অনেক স্টুডেন্টই ওভারলিপ পারে। তো তাই না? আমি যতদূর দেখে মনে হচ্ছে সিভি গুলা ওভারলিপে বানানো, বিজয় ভাই আর রমিত দত্ত। জি। তো আপনারা একটু যদি পারেন তাহলে প্রফেশনাল আউটলুকের জন্য সিভি লেটেকে বানাইতে পারেন। খুব আচ্ছা, সহজ, সিভি খুব নিয়ে সহজেই যেহেতু বানানো যায়। সিভি নিয়ে হুম, হুম। যেহেতু প্রশ্ন হচ্ছে, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে আমাদের আমাদের সাবকন্টিনেন্টে ক্যারিয়ার অবজেক্টিভ খুবই একটা কমন বিষয়, এইটা কি অ্যাকসেপ্টেবল নাকি অ্যাভয়েডেবল, এইটা একটা। আর আরেকটা হচ্ছে যে আমার সিজিপিএ যদি সামহাউ লো হয়, লো বলতে আমি বোঝাচ্ছি যে
জাস্ট ওভার 3। তো এইটা কি মানে আমি কি আমার ইয়েগুলো রিঅর্ডার করতে পারি কিনা? যেমন আমার যদি রিসার্চ প্রোফাইল খুব স্ট্রং হয়, তাইলে আমি দেখা যাচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স গুলো, আমার এক্সট্রা কারিকুলার এক্সপিরিয়েন্স ইয়ে যদি খুব স্ট্রং হয়, তাহলে এগুলো উপরে দিয়ে আমি কি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা নিচে দিতে পারি? এক লাইন আনসার করতে পারবে মনে হয় আহ, ভালো এটা। হ্যাঁ, প্রথম যেটা প্রশ্ন ছিল সিবি, আই ক্যারিয়ার মিন অবজেক্ট। ক্যারিয়ার অবজেক্টিভ। আমি আসলে কখনো দেখি নাই ইউএসএ তে অ্যাপ্লাই করার সময় কারো সিবিতে ক্যারিয়ার অবজেক্টিভ, বিকজ আমি প্লেন্টি অফ সিবি আমি রিড করছি আমার ফ্রেন্ডের, সিনিয়রের, অলসো জুনিয়র্স। আমি আসলে কারোরই সিবিতে ক্যারিয়ার অবজেক্টিভ দেখি নাই। এবং নেদার আমি ইনফ্যাক্ট আমার দেশেও আসলে আমি আমার অ্যাটলিস্ট আমার যে ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসছি, আমি বুয়েটে কাউকে ক্যারিয়ার অবজেক্টিভ বলে কোনো সিবিতে, এটা আসলে আপনার এসওপি তে আপনি লিখে দিচ্ছেন ক্যারিয়ার অবজেক্টিভ, সো এটা সিবিতে আলাদা করে মেনশন করার কিছু নাই। বিকজ আপনি ক্যারিয়ারে আসলে রিসার্চারই হইতে আসছেন, এটা আসলে কোনো মানে মেক সেন্স করে না। নাম্বার টু বললেন হচ্ছে, আবার ভুলে গেছি। কোয়ালিফিকেশন গুলো মানে ইয়েগুলো না রিসার্চ পরে করবা। দিতে পারবে কিনা। না হুম না, হুম। এডুকেশনটা আসলে সবার আগেই দেওয়া উচিত, এবং এটার একটা হায়ারার্কি সবাই মেনশন করে, বিকজ আপনি এডুকেশনের ঠিক পরে আপনি রিসার্চ লিখতেছেন। সো আপনি রিসার্চটাকে আগে দিয়ে এডুকেশনটাকে খুব বেশি পেছনে দিয়ে আসলে এটাতে খুব বেশি ডিফারেন্সিয়েট হবে না। আর আসলে সিবি আসলে ওরা পড়ে, এরা আমি তো আপনাকে প্রথমে বললাম না যে বাংলাদেশে যেটা চাকরি ইন্টারভিউতে 10 সেকেন্ড বা 3 সেকেন্ডের একটা সিবি, ওয়ান টাইম ভিউ, ফার্স্ট লুক, ওকে ইটস গুড, ফাইন, ইটস ব্যাড, থ্রো আউট, এইটা আসলে এখানে হয় না। আপনি একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট পে করে যেহেতু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, সো আপনার ওই টাকার প্রতি যথেষ্ট সম্মান এরা দেখায়। একটা সিভি A to Z পুরোটা না পড়লে অ্যাটলিস্ট হেডলাইন গুলো তারা পড়ে। সো আপনি যতই ক্যারিয়ার অবজেক্টিভ, আই মিন হচ্ছে আপনার এডুকেশনটাকে যদি পেছনে দেন, উল্টা এটা যেটা মেক সেন্স করে, এটা বোঝা যায় যে আপনি আপনার নিজস্ব পোটেনশিয়ালিটি যতটুকু আছে এটা হাইড করার চেষ্টা করতেছেন। তো এটাতে উল্টা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। বাট আমি কাউকে দেখি না যাদের সিজিপি ইনফ্যাক্ট 3-এর নিচে, 2.5-এর উপরে, তারাও অনেকে সিকিউর ফান্ডিং করে ইউএসএ তে পড়ে, কিন্তু কাউকে আমি দেখি নাই যে এডুকেশনটাকে পরে দিয়ে রিসার্চটাকে আগে দেওয়া। সো আমার মনে হয় ট্র্যাডিশনাল মেথডটা ফলো করাই আসলে বেশি ভালো। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কেউ যদি মনে করেন যে থ্রির নিচে, থ্রির উপরে হলে আমি অবশ্যই বলবো সিজিপিএ মেনশন করতে, কোনো প্রবলেম নাই, কারণ অনেক হাজার হাজার ভুরি ভুরি এক্সাম্পল আছে যে মাত্র জাস্ট থ্রি ক্রস করে অনেক ভালো ইউনিভার্সিটিতে। কিন্তু যদি কেউ থ্রির নিচে হয়, তাহলে সে যদি মনে করে যে না আমি সিজিপিএ টা লিখবো না, কারণ আমি অ্যাপ্লিকেশনের সময় তো ওখানে সিজিপিএ মেনশন করে দিচ্ছি। অনেক ক্ষেত্রে প্রফেসরের অ্যাট্রাকশন ড্র্যাগ করার জন্য অনেকে সিজিপিএ টা লিখে না। যদি কেউ 2 পয়েন্ট সামথিং হয় তখন সিজিপিএ পোর্শনটুকু জাস্ট লিখে না, জাস্ট বাট এডুকেশনটা স্টিল সে উপরেই দেয়। বাট আর আর প্রথম পাতায় আপনি এডুকেশনের পরে রিসার্চ দিতে পারেন, তো কোনো সমস্যা নাই। রিসার্চ ইন্টারেস্টের পরে আপনি আপনার পাবলিকেশন, রিসার্চ প্রজেক্ট সব দিলেন। তো ও তো প্রথম পাতায় এডুকেশন দেখার পরেই আপনার রিসার্চ গুলো দেখতে পাচ্ছে যে হ্যাঁ এই ছেলের তো অনেক পাবলিকেশন, এর তো অনেক স্কিলস। তো এডুকেশনটা সবসময় উপরেই রাখেন, মানে শুরুটাই এডুকেশন দিয়ে করেন। লাগলে আপনি সিজিপিএ টা বাদ দেন যদি আপনার কনফিডেন্সটা খুব কম হয়, থ্রির নিচে আসে। আরেকটা বিষয় হচ্ছে ম্যাম, আমি যখন স্যার আমি যখন মেইল করতে যাচ্ছি, দেখা যাচ্ছে অনেক প্রফেসরই স্টুডেন্ট নিবে ল্যাবে বা তার ইয়েতে কোর্সে। তো বাট তার কাছে ফান্ড নাই। তো দেখা যাচ্ছে যে সে আমার সাথে কাজ করতে ইন্টারেস্টেড সবই হলো, বাট তার কাছে ফান্ডিং নাই। বা দেখা যাচ্ছে সে ক্লিয়ার করে কিছু মেনশনও করতেছে না যে ফার্স্টে ফান্ড দিবে কি দিবে না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার পেছনে আমি অনেক টাইম ইনভেস্ট করে আমার সেখান থেকে আমি কোনো প্রফিট পাচ্ছি না। তো শুরু থেকেই কি কোনোভাবে মানে প্রফেসরদের সাথে এই বিষয়টা নিয়ে একটু খোলামেলা ডিসকাস করা বা মেইলে মেনশন করা বা হিন্টস দেওয়ার কোনো ইয়ে আছে কিনা, বা কিভাবে আমরা এটা ইয়ে করতে পারি? আহ, যেহেতু টপিক আমার টপিক রিলেটেড ম্যাডাম, আমি একটু বলি, সেটা হচ্ছে হুম যদি দেখেন যে প্রফেসরের কাছে ফান্ডিং নাই, তখন আসলে প্রফেসরের সাথে কাজের যতই ম্যাচ থাকুক না কেন, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে সেখানে না আসাই ভালো। কারণ আপনি যদি আসার পরে, বাই দ্য ওয়ে, আমাদের যে স্কলারশিপ বলেন বা টিএশিপ বলেন বা আরএশিপ যাই বলেন না কেন, এটার কন্ট্রাক্ট হয় 1 বছরের জন্য। তো একটা প্রফেসরের যদি ফান্ডিং না থাকে, সে যদি কোনোভাবে, লেটসে আপনাকে ফান্ডিং 1 বছরের জন্য দিল, আপনি আসার পরে যদি দেখেন যে সেকেন্ড ইয়ার থেকে ফান্ডিং নাই, তখন আবার আপনার টিএশিপ এর জন্য, মানে আই মিন নতুন করে আবার প্রফেসর খুঁজে আবার আপনাকে ফান্ডিং ম্যানেজ করতে হবে। সো ফার্স্ট কথা, যার ফান্ডিং নাই তার পিছনে আসলে সময় স্পেন্ড করে লাভ নাই, বিকজ ওই টপিকে আরো থাউজেন্ডস অফ প্রফেসর কাজ করে। আপনি মুভ আউট করে অন্য কারোর কাছে চলে যান।
এক্সেপ্ট যেমন আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি ইউনিভার্সিটি অফ ওকলাহোমা থেকে যখন, বাইরে আমার আমার প্রোফাইল খুবই এক্সেলেন্ট প্রোফাইল না যে আমাকে ফেলোশিপ দিবে, বাট প্রফেসরের যখন ফান্ড ছিল না, প্রফেসর এতটা ইন্টারেস্টেড ছিল, প্রফেসর নিজে ডিপার্টমেন্ট অফিসে মেইল করে আমার জন্য এক্সট্রা ফেলোশিপ নিয়ে এসে দিয়েছিল। এটা আরো অনেকের ক্ষেত্রে হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেলোশিপ গুলো আসে হয় সেন্ট্রালি, যে ডিপার্টমেন্টে একটা টাকা বরাদ্দ থাকে যে ভালো স্টুডেন্ট গুলোকে তারা ফেলোশিপ দিবে। কিন্তু অনেক সময় প্রফেসর চাইলে তার কাছে যদি ফান্ডিং না থাকে, সে আপনাকে রিকমেন্ড করতে পারে ডিপার্টমেন্টের কাছে যে এই ছেলেকে অনেক পোটেনশিয়ালিটি পর্যন্ত মনে হচ্ছে, হি অর শি মে গেট, আই মিন গেট ফেলোশিপ। সো অনেক সময় এভাবে ফেলোশিপ পাওয়া যায়। সো আপনি প্রফেসরকে বলতে পারেন যে ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ফান্ড, দেন ইউ মে নমিনেট মি ফর ফেলোশিপ অর টিএশিপ। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর আমি কেন জানি কোশ্চেন গুলো ভুলে যাচ্ছি। মানে প্রথমে ছিল স্যার যে সিভি মানে প্রথম শুরু থেকে এটা নিয়ে একটা ক্লিয়ার স্ট্যান্ডিং নেওয়া যায় কিনা। আমার মনে হয় এইটাতে অনেকে হার্ট হইতে পারে, বুঝছেন? ধরেন যার কাছে টাকা নাই, আপনি তারে আগে জিজ্ঞেলেন যে ডু ইউ হ্যাভ ফান্ড, বা আপনি হিন্টস দিয়ে দিলেন, এটা তার জন্য ডিরেক্টলি তো। না, দেখা যাচ্ছে যে বললাম যে স্যার সামহাও আমার ফাইনান্সিয়াল একটু সমস্যা আছে এইটা, বাট আমি তোমার সাথে কাজ করতে খুব ইন্টারেস্টেড। মানে আমার দিক থেকে আমি একটা ইয়ে করে নিলাম, আমার একটা ল্যাকিং ঠিক করে বা তারে কিছু একটা হিন্টস আর কি। আমার মনে হয় না, বিকজ আপনি যখন, আপনি, আপনাকে যদি কেউ ল্যাবে নিতে চাই, বুঝছেন, আপনার ফাইনান্সিয়াল অবস্থা যাই থাকুক না কেন, সে তো আপনাকে জিআরএশিপ দিবেই, রাইট? সো আপনি আপনার কথা বলে আসলে যেটা হবে উল্টা, এটা নেগেটিভলি, বিকজ আপনি আসার সকল এক্সপেন্স সে বেয়ার করবে। সো ওইটা মেনশন করার কিছু নাই। আর আপনি ফান্ডিংটা জাস্ট নর্মালি প্রফেসরের পেজে গিয়ে আপনি একটু দেখতে পারেন ওপেনিং আছে কিনা, এন্ড ওপেনিং থাকলে সাধারণত ফান্ড থাকে। আমি জানি না আপনি কেন বললেন যে ওপেনিং থাকার পরেও বলতেছে ফান্ড নাই, সে হয়তো মানে ওয়েবসাইট হয়তো আপডেট করে নাই। আর আপনার ফান্ডিং এর জন্য আপনি ম্যাক্সিমাম যেটা করতে পারেন, প্রফেসরের নাম লিখে ফান্ডিং, রিসেন্ট ফান্ডিং অফ দ্যাট প্রফেসর লিখে গুগলে সার্চ দিলে এগুলো আসলে খুবই মানে ওপেন সিক্রেট নিয়ে, ওপেন সিক্রেট না, একদম ওপেন ইনফরমেশন। আপনি পেয়ে যাবেন কোন প্রফেসরের কাছে ফান্ড আছে কোনটা নাই। আমার মনে হয় থ্যাংক আপনার ইউ ওটা না জিজ্ঞাসা করাই ভালো, মানে কোশ্চেনের মধ্যে মেইলে। স্যার। ম্যাডাম কিছু বলতে চাইলে add করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। ক্রেডিট আওয়ার্সটা মানে কিরকম ম্যাটার করে? আমাদের ইভিনিং প্রোগ্রামে আমরা অনেক প্র্যাকটিক্যাল, তাহলে ক্রেডিট কম, 130 ক্রেডিট 5, এটা কি ম্যাটার করে কিনা? শিক্ষার কিছু বলতে চান? আহ, এখানে ইউএসএ তে আসলে আপনার প্রোফাইলটা আসলে মানে ওভারঅল জাজ করবে। সো এখানে আসলে আপনার প্রোফাইল যেহেতু ওভারঅল জাজ করবে, সো বেসিক্যালি আপনার মানে ইভিনিং প্রোগ্রাম হোক আর ডে প্রোগ্রাম হোক, আপনার আসলে সিজিপিএ, আপনার আইএলটিএস স্কোর, আপনার রিসার্চ ইন্টারেস্ট, রিসার্চের যে প্রোফাইল, আপনার যে ব্যাকগ্রাউন্ড, কি কি কাজ করেছেন, তো ওভারঅল এটা আসলে ম্যাটার করবে। তো ওইটা আসলে আলাদা করে মানে মানে আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করবে যে ক্রেডিট আওয়ারের ব্যাপারটা, কিন্তু ওভারঅল যেহেতু জাজ করবে আপনার আসলে এই বিষয়টা, সিজিপিএ কম বা ক্রেডিট আওয়ার কম, এই বিষয়টাকে আপনি অন্য কিছু দিয়ে আসলে কম আহ, পূরণ করতে পারেন আসলে। ধরেন আপনি এই জিনিসটা রিসার্চ এরিয়াটাকে বা রিসার্চের যে কাজের যে ধরন, যে বিষয়গুলোতে কাজ করলেন সেটাকে আসলে একটু বাড়ালেন, হ্যাঁ, ভালো জায়গায় পাবলিশ করলেন, পাবলিকেশনের কাউন্ট বাড়ালেন, আপনি ভালো আইএলটিএস স্কোর তুললেন বা জিআরই তে একটা ভালো স্কোর তুললেন, তো এই বিষয়টাকে আসলে ওইভাবে আপনি ব্যাকআপ দিতে পারেন। ওকে। আর আমি এখানে ছোট্ট একটা জিনিস মেনশন করতে চাই যে আমি যতদূর জানি ইউএসএ তে অ্যাপ্লাই করার জন্য 4 বছরের একটা বিএসসি ডিগ্রি দরকার, মানে রিকোয়ারমেন্টে লেখা থাকে 4 ইয়ার বিএসসি ডিগ্রি, এখানে ক্রেডিট মেনশন করা থাকে না। সো আমার মনে হয় এটাতে কোনো ইস্যু হওয়ার কথা না, যদি আপনার ডিগ্রি 4 বছরে হয়। এবং আমি যতদূর জানি আমাদের ইভিনিং ব্যাচও মনে হয় 4 বছরই, আমি ইভিনিং এ 4 প্রোগ্রাম বছর। করি 4 বছর, সো এটা কোনো ইস্যু না। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, এবং আমাদের গেস্টদেরকে, স্পিকারদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই হিউজ একটা টাইম ডিফারেন্স মাথায় রেখে আমাদেরকে তাদের মূল্যবান সময় দিয়েছেন। আমরা এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নিব না, কারণ এই মুহূর্তে গেছে অনেক কিছু যান। তো আমি তাকবীর, কথাগুলো ক্লিয়ার নেই। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে বলতে চাই যে এই মুহূর্তে ইউএসএ এর সঙ্গে যে টাইম ডিফারেন্স, এটা মাথায় রেখে যে আমাদের
সম্মানিত স্পিকাররা আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এবং আমি এই মুহূর্তে আমাদের অর্গানাইজিং কমিটি পিপলি ক্লাবের পক্ষ থেকে সম্মানিত মডারেটর নওশাদ আলী স্যারকে রিকোয়েস্ট করবো যে সেশনটা কমপ্লিট করুন। আচ্ছা, থ্যাংক ইউ তাকবীর। আজকে আমার খুব ভালো লাগতেছে, আমাদের প্রিয় কিছু মুখ আজকে আমরা অনেকদিন পর আমরা অনেকদিন পর একসাথে সবাইকে একটা লাইভলি সেশনে পাইলাম আর কি। তো ভালো লাগলো। আর যেটা হচ্ছে যে স্টুডেন্টদের অনেক অনেক কোয়েশ্চেন ছিল, আমরা আসলে নিতে পারতেছি না, কারণ অলরেডি প্রায় অলমোস্ট 2 ঘন্টার মতো হয়ে গেছে আমাদের এই সেশনটা। আমরা চাচ্ছিলাম যে সেশনটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যেন শেষ করে দেওয়া যায়, কারণ আমরা জানি যে আপনাদের এখানে অনেক রাত। তো তারপর আপনারা যে কষ্ট করে সময় দিচ্ছেন, আপনারা যে এত সুন্দর করে একটা ইনফরমেটিভ একটা যে স্লাইড প্রিপেয়ার করছেন, এবং প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা সেগমেন্ট যে আপনারা আলাদা আলাদা করে এত সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করছেন আমাদের সামনে, আমাদের মনে হয় প্রেজেন্টেশনেই আমাদের মোটামুটি ম্যাক্সিমামেরই যত কোয়েশ্চেন ছিল বা যত কোয়েশ্চেন আছে, মোটামুটি ম্যাক্সিমাম কোয়েশ্চেনের অ্যান্সারই অলমোস্ট চলে আসছে। তারপরেও আসলে কোয়েশ্চেনের কোনো শেষ থাকার কথা না, কারণ হচ্ছে আহ, এক এক জনের এক এক রকম কোয়েরি থাকে। আমাদের মনে হয় যে আমরা যদি প্রত্যেককে, আমাদের যে 3জন আজকে স্পিকার, প্রত্যেককে আমরা যদি আলাদা আলাদা করে একদিন করে এক একজনকে যদি 2 থেকে 3 ঘন্টা করে সময় দিতে পারতাম, তাহলে হয়তো আমাদের মোটামুটি ভাবে অনেক কোয়েশ্চেন অ্যান্সার আমরা নিতে মানে কোয়েশ্চেন আমরা নিতে পারতাম। বাট আশা করতেছি আমরা আবার একসাথে সবার সাথে আমরা একটা আরেকটা সেশন করব। আমার মনে হয় আজকে অনেকে অনেক অ্যান্সার অলরেডি অনেক ডিরেকশন পেয়ে গেছে আর কি। মানে আমি যেটা বলতে চাচ্ছি, অনেকে অনেক ডিরেকশন পেয়ে গেছে যে আমাদের আসলে কিভাবে প্রসিড করা উচিত। আর যেটা হচ্ছে সেই সাথে আমি আমাদের সেশন চেয়ার সাদুজ্জামান স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। স্যারও আপনাদের মতোই ইউএস এর মানে এক পা বাংলাদেশে আপাতত আছে, আরেক পা তো অলরেডি চলেই গেছে। তো না, সাদ স্যার, পুরো প্লেনে উঠে গেছে, জাস্ট ল্যান্ড করবে। হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি। আর আপনারা একটু সবার দিকে খেয়াল টেয়াল রাখবেন, যারা যারা এখান থেকে যাচ্ছে। ইনিশিয়াল আদর আপ্যায়ন যেটা দরকার পরে আর কি, আপনারা সে এটা করবেন এটা আমরা জানি। আপনারাও দেশে আসেন, অনেকদিন তো হয়ে গেছে, একটা ব্রেক নেওয়া উচিত। আশিক, মানে আশিকও আঙ্কেল আন্টির হাতে রান্না খুব মিস করতেছে। হ্যাঁ, তা তো অবশ্যই। না, আশিক স্যারের ওয়ান স্টপ সলিউশন পেয়ে গেছেন উনি। আমার সাথে ডিসকাশন হয়েছে এই বিষয়ে, সো ওনার খাবারটা মধ্যে কোনো উবার সমস্যা নাই sir। ট্রিটস। আপনি এটা উবার নিয়ে ট্রিটস। কোনো চিন্তাই করেন না, উনি ওয়ান স্টপ সলিউশনে চলেন। ভালো, মানে আশিকের সাথে আমার মাঝে মাঝেই মেসেঞ্জারে যোগাযোগ হয়। তো আশিক বলে তখন যে এটা সেটা রান্না বান্না করতেছে বা কিরকম অবস্থায় আছে না আছে। আশিকের অবশ্য লোকেশনটা অন্যরকম, সেই লেভেলের। উনি তো হুম, পিএইচডি করতে যায় লোকেশন ভ্যাকেশনে নাই, খুবই পাঠিয়েছিল, ভালো। উনি সবসময় উনি ভ্যাকেশন। ওনার জীবনের ট্যুর দিতে গেছে, উনি পিএইচডি করতে আসেন নাই। ট্রু, ট্রু। আর তাই পুরো আহ, একটা ডিগ্রি পেয়ে যাচ্ছে আর কি, খুবই ভালো। আহ, আর না আর বেশি সময় নিব না, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পার্টিসিপেন্টদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সবাই মনোযোগ দিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা সবার কাছ থেকে কথাবার্তা শুনছে। আর আমি হচ্ছে গিয়ে আমাদের এই ভিডিওটা একটু সামারাইজ করে আমরা একটা ইউটিউবে দিয়ে দিব, যেন সবাই রিক্যাপ করতে পারে। আর হচ্ছে সেই সাথে হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস গুলো আমি একটু, আপনাদের পারমিশন সাপেক্ষে আমি ইমেল অ্যাড্রেস গুলো হুম, হচ্ছে হুম। আমাদের ডিপার্টমেন্টাল পেজে আমি দিয়ে দিব, যেন কোনো কোয়েরি থাকলে আপনাদেরকে স্টুডেন্টরা ইমেল করতে পারে। আচ্ছা, আমি আমার অফিসিয়ালটা এখানে আমরা দিয়ে আমরা দিচ্ছি। আমাদের কাছে অলরেডি আছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা আপনাদের পারমিশন নিয়ে আমরা হচ্ছে একটা পোস্ট আকারে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমরা ডিপার্টমেন্টাল আমাদের ফেসবুক পেজ আছে, সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে আপনাদের ইমেল গুলো শেয়ার করবো। ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য। আহ, তাকবীর তাকবীর তারপর হচ্ছে নিলয়, আর আমাদের ক্লাবের যারা যারা আছে, আহ, তন্ময়, আতিক থেকে শুরু করে আমাদের জাবেদ, ওরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। তারপর হচ্ছে আহ, সাকিব কষ্ট করে সবকিছু অ্যারেঞ্জ করছে। তো ক্লাবের যারা যারা এই প্রোগ্রামের সাথে জড়িত ছিল সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে তো ধন্যবাদ দিয়ে ছোট করার কোনো মানে হয় না, ঠিক আছে। তো ঠিক আপনাদের আছে, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমাদেরকে মনে আপনাদেরকে অনেক করেছেন যে আমরা স্টুডেন্টদেরকে গাইড করতে পারবো। টু বি অবশ্যই। অনেস্ট স্যার, আমি হচ্ছে রিদিতা ম্যাডাম দেন আশিক স্যারকে আসার পরে এই 3 মাস ধরে বলতেছি একটা উইকেন্ডে বসেন, একটা আড্ডা দিই। ওনারা এতই রিসার্চে ব্যস্ত যে ওনারা এই 1 ঘন্টা সময় গত 3 মাসে বের করতে পারে নাই।
ঠিক আছে, অবশেষে যে তাদেরকে পাওয়া গেছে, দ্যাটস এ গুড কিন্তু নিউজ। আমরা দেখি সকালবেলা, সকাল আর বিকাল আর রাত, তিন বেলা অ্যাটলিস্ট তিনটা স্টোরি না দিলে ওনার হয় না। আর আশিক হচ্ছে গিয়ে মুরগি রান্নায় ব্যস্ত। হ্যাঁ, আমার আসলে দিন আমি অর্ধেক কিন্তু দিন যায় আমার আছে কি রিসার্চ করব, আর বাকি অর্ধেক দিন যায় কি খাবো। ভালো কথা বলছেন, আমার কিন্তু চেঞ্জ নাই। আমি বাংলাদেশেও যেরকম ছিলাম 3 বেলা 3টা স্টোরি পোস্ট করছি, এখানে আমার স্টোরি পোস্ট করছি। আপনি বলতে পারবেন না যে আমি এখানে এসে এরকম হয়েছি। বাই দ্য ওয়ে স্যার, এনাদের কথা শুনে এবং যেটা আসলে ট্রুথ, আমি আসলে বিনা পরিশ্রমে এখানে টাকা পয়সা জিআরই পাইতেছি, পাচ্ছি। কারণ আমার রিসার্চের কোনো কাজ শুরু হয় নাই। আমার প্রফেসর বলছে 1 বছর ঘুরো ফিরো, কোনো কাজ করার দরকার নাই। ঠিক আছে। তো আমি ওনাদের মধ্যে এত প্যারাই নাই। সো আপনার যদি কখনো মানে একবার মনে হয় যে গ্রিনের পুরাতন কোনো ফ্যাকাল্টির সাথে একটু কথা বলবো, তারা ফোন না ধরলে আমার একটা ফোন দিন, আমি সবসময় ফ্রি স্যার। অবশ্যই, অবশ্যই। না, খুব ভালো লাগলো। আমরা দেখি এরকম মাঝে মাঝে একটু যদি আড্ডা আড্ডা দেওয়া যায়, সবাই খুব খুশি হবে। সব ভালো লাগবে। কারণ ট্রিপলি গ্রিন আমরা মিস করি আপনাকে। মিস আর ইউ টু। আরেকটা জিনিস নওশাদ ভাই যেটা বলতেছিলাম সেটা হচ্ছে খুবই সুন্দর সেশন হয়েছে, বাট আমাদের প্রোগ্রাম বলে আমি বলতেছি না, বাট আজকের ওয়েবিনারটা আসলে খুবই ভালো হয়েছে। আমি তো কেবল স্টেপ গুলা শেষ করছি। আমার কাছে মনে হচ্ছিল যে আমি স্টেপ শুরু করার আগে যদি এরকম একটা ওয়েবিনার পাইতাম, জিনিসটা হয়তো আরো অনেক ইফেক্টিভ হতো আমার জন্য। তবে আসলে এটা হোস্টের ব্যাপার, তো আসলে হোস্ট থাকলে কোয়ালিটির একটা ইয়ে চলে আসে আসলে। সব হোস্টের কৃতিত্ব আসলে। ঠিক আছে স্যার, ভালো থাকেন তাইলে, দেখা হবে আবার। আচ্ছা আপু, ওকে। ক্লায়েন্ট আশিক ভাইয়া, ধন্যবাদ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আল্লাহ থ্যাংক স্যার। ইউ হাফেজ। সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ।